হতে পারেই না নিলয়। নিজের অপরাধবোধ যেন তাকে চারিদিক থেকে ঘিরে ধরছে। কি করবে বুঝতে পারছে না। সকাল সকাল ঘুম থেকে উঠে রোদ নামাজ পড়ে রুমে বসে আসে। রোদ আজকে কলেজে যাবে। নীলাকে ফোন দেয়, নীলা ফোন তুলে না। তিনবারের বার ফোন তুলে নীলাকে কলেজে যাওয়ার কথা বললে জিজ্ঞাসা করলে নীলা না বলে দেয় সে যাবে না। কিন্তু রোদের রিকোয়েস্টে রাজি হয়। রোদকে এখন আর বাসায় কাজ করতে হয় না। আরাফ চৌধুরী বাড়ির সবাইকে বলে দিছে রোদকে দিয়ে যেন কোনো কাজ না করে। রোদ রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে যায় কলেজের উদ্দেশ্যে। এদিকে নীলয় যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিছুই বুঝতে পারছে না সে কি করবে। হঠাৎ রোদকে বাসা থেকে বের হতে দেখে জিজ্ঞাসা করে কই যায়। রোদ আস্তে করে বলে রোদ কলেজ যাচ্ছে ভাইয়া। নীলয় কিছুটা তাড়াহুড়ো করে জিজ্ঞাসা করলে নীলাও কি কলেজ যাবে। রোদ ভুরু কুচকে বলে জি ভাইয়া, ফোন দিছিলে। নিলয় আর কিছু না বলে দৌড়ে বাড়ির ভিতরে যায়। রোদের মাথায় কিছুই ঢুকে না, সব যেন মাথার উপর দিয়ে যায়। রোদ তারপর রিক্সা নিয়ে কলেজে যায়। কলেজের পর থেকে নীলাকে নিয়ে যাবে। ফার্স্ট ক্লাস করে নীলা থাকতে চায় না কলেজে। রোদকে বলে নীলা, রোদ আমার শরীরটা ভালো লাগছে না, চল বাসায় যাই। রোদ কিছুটা উত্তেজিত ভয় লাগছে, কি হয়েছে, শরীর নাকি বেশি খারাপ লাগছে। নীলা বলে একটু একটু চল বাসায় যাই। রোদ কিছু বলে না, নীলাকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। কলেজের পেট থেকে বেরোতে নীলা চোখে পড়ে নিলয়কে। নীলা রাগে দুঃখে চোখ ফিরে নেয়। রোদ পিছন পিছন হাঁটছে, নীলা একটু সামনে। নিলয় নীলাকে দেখে নীলার সামনে এসে দাঁড়ায়। নীলা রাগে চোখে তাকিয়েছে, কোনো কথা বলছে না। নিলয় নীলার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, কান ধরে। তারপর বলে নীলা সরি খালাম্মা, এই না থুকু। সরি নীলা, আমার ভুল হয়েছে, প্লিজ মাফ করে দাও। নীলা কিছুটা অবাক হয়, এইভাবে পাবলিক প্লেসে হাঁটু গেড়ে সরি বলবে জীবনেও ভাবেনি। নীলা মুখটা কিছুটা বিরক্তির ছাপ টেনে বলে নীলা এই কি সব করছেন, মাথা ঠিক আছে? আশেপাশের লোকজন দেখছে, উঠুন বলছি। নীলা দেখলে দেখুক, যতক্ষণ না তুমি মাফ করে দিচ্ছ আমি এখান থেকে উঠবো না, এইভাবে বসে থাকবো। রোদের কিছুক্ষণ সময় লাগে সবটা বুঝতে। সে অবাক হয়ে বলে ভাইয়া কি করছো? এইভাবে পাবলিক প্লেসে সবাই দেখছে, উঠুন আপনি। নিলয় কপর রাগ দেখে বলে নিলয় যতক্ষণ না নীলা মাফ করছে ততক্ষণ আমি উঠবো না। নীলয় বিরক্ত হয়ে আচ্ছা ঠিক আছে, মাফ করে দিয়েছে, উঠুন। নীলয় উঠে দাঁড়ায়। রোদ এখনও অবাক হয়ে তাকিয়েছে। দুজনের মধ্যে চলছেটা কি এদের মধ্যে? নিলয় বলে যখন মাফ করে দিয়েছো সেই উপলক্ষে তোমার ট্রিট দিতে চাই, চলো। নীলা কিছু বলে না। রোদ কিছু একটা বলবে কিন্তু নীলা বলে রোদ কিচ্ছু হবে না রোদ, সমস্যা নেই, চলো। আর নীলা চলো, তুমি যদি না যাও তা আমাদের সাথে, তাহলে আমি ভাববো এখনো মাপ করনি আমায়। নীলা আর কিছু বলে না, সামনের দিকে হাঁটা দেয়। সাথে সাথে রোদ আর নিলয় সামনে একটি কফি শপে বসে আসছে তিনজন। এদিকে শুভ্র আসছিল কফি শপে একটা মিটিং শেষ করে কারো হাসির শব্দ পায়। সামনে তাকিয়ে দেখে রোদ হাসছে। রোদের সামনে একটা ছেলে বসেছে, পিছন থেকে দেখছে, মুখ দেখেনি। রাগে যেন শরীর কাঁপছে, কীরকম হেসে যাচ্ছে, ইচ্ছে করছে চিবিয়ে খেয়ে ফেলতে। রোদ নিলয়কে এটা ওটা বলে হাসিয়ে যাচ্ছে। নীলা গেছে ওয়াশরুমে। হঠাৎ শুভ্র এসে কষে থাপ্পড় দেয় রোদের গেলে। হঠাৎ কারো শক্তপোক্ত হাতে থাপ্পড় খেয়ে যেন মনে হচ্ছে গাল অবশ হয়ে গেছে। রোদ সামনে শুভ্রকে দেখে ভয় পেয়ে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নীলয় বসা থেকে দাঁড়িয়ে যায়। নীলাও আসছিল ওয়াশরুম থেকে। রোদকে থাপ্পড় মারতে দেখে রাগে তার ইচ্ছে করছে এই লোকটাকে বুড়িগঙ্গা নদীতে চুবিয়ে মারতে। এই রোদটাও না কবে যে একটু প্রতিবাদী হবে। আরে শালি তোকে চর মারছে, তুই থাটিয়ে একটা চর মারতি, তাহলে বুঝতে পারতো চর খাওয়ার মজাটা কি। নীলাচ্ছে কী হচ্ছে ব্রো, তুমি রোদকে মারলে কেন? পিছন ফিরে নিলয়কে দেখে শুভ্র কিছুটা অপ্রস্তুত হয়েছে। সে ভেবেছিল অন্য কারোর সাথে বসে বসে হাসছে রোদ, কিন্তু না দেখে থাপ্পড় মারল। নিলয় আবার জিজ্ঞাসা করে, কিন্তু শুভ্র রেগে বলে শাট আপ নিলয়, আমার কি করতে হবে না হবে সেটা কি আমি তোকে বলে করব? হ্যাঁ। নীলা কিছু চুপ হয়ে যায়। শুভ্র রাগে ধপধপ পা ফেলে চলে যায় কফি শপ থেকে। নীলার জন্য রাগে শরীর পুড়ে যাচ্ছে, ইচ্ছে করছে এই লোকটাকে খুন করতে। নীলা রোদের কাছে গিয়ে রোদকে শক্ত করে জড়িয়ে ধরে, নীলা জানো তুই কাঁদিস না, এই লোকটাকে আমি দেখে নেব, একটা অসভ্য লোক কোথাকার। ইচ্ছে করছে লাথি মেরে উগান্ডা ফেলে দিতে। নীলার চোখ দিকে তাকিয়ে চোখ বড় বড় করে তাকিয়েছে। নীলয়ের দিকে রাগি চোখে তাকিয়ে বলে নীলা
এই আপনাদের বাড়ির 3 ছেলের মাথায় কি তাজ ছিঁড়ে আছে নাকি? আমি তো জানতাম একজনে, এখন তো দেখছি সাথে আরও একজন দেখছি। নীলা হতভম্ব। নীলা কী সব বলছো নীলা? নীলা আমি ঠিকই বলছি। ওই শালা পেতনির জামাই এত সাহস কী করে হলো আমার জানুকে মারার? কথায় কথা থাপ্পড় মারে কী পেয়েছে আমার জানুর গাল? কি সরকারি যে যখন ইচ্ছে থাপ্পড় মারবে? শালা আসলে একটা খাটাস। নীলা ভ্যাবলার মতো তাকিয়েছে। নীলা আবার বলে, নীলা এই সব আপনার জন্য হয়েছে। আপনার সাথে যদি কফি শপে না আসতাম তাহলে রোদ মার খেত না। আপনার মতো হাদারামের কথা এখানে আসার উচিত নেই। রোদ আস্তে করে বলে, নীলা থাম, বাসায় চল। আশেপাশের লোকজন কেমন করে তাকিয়েছে। নীলা রোদের কথায় তেতে ওঠে। তারপর বলে, নীলা তুই চুপ কর শালি, পারিস শুধু বসে বসে মার খেতে। তোকে যখন চড় মারছে তুই সাথে সাথে একটা চড় মেরে দিতে, তা না করে মাথা নিচু করে কাঁদছিস। রোদ, প্লিজ নীলা চল এখান থেকে। রোদ নীলার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায়। আর নীলা যেতে যেতে নিলয়কে বলে, নীলা আপনাকে যদি না দেখি না আমাদের আশেপাশে, তাহলে রোদকে থাপ্পড় মারার শোধ আপনার কাছ থেকে নিব। হ্যাঁ? নিলয় মাথার উপর দিয়ে গেল। সব সে অবাক হয়ে তাকিয়ে রইল। রোদ আর নিলয় যাওয়ার পথ। রাত 12টা 30। শুভ্র ছাদে দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে কেউ এসে জড়িয়ে ধরে। প্রচণ্ড রেগে পিছন ফিরে তাকায়। কিছুটা অবাক হয় শুভ্র। রোদ বাসায় এসে দরজা বন্ধ করে রুমের ভিতর ছিল, আর বের হয়নি। দুপুরে রাতের খাবার রুমে এসে বসে খেয়েছে। শুভ্রের এইরকম রাগ অস্থিরতার মানে সে কিছুই বুঝতে পারে না। কেমন যেন সব কিছু এলোমেলো রাখছে। রাত তখন 12টা কি 12টা 30 হবে। ছাদে দাঁড়িয়ে এসেছে। তার সাথে কি হচ্ছে নিজেই বুঝতে পারছে না। কি করবে আর কেনই বা এরকম আছে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে থাকে আকাশের দিকে তাকিয়ে, কিন্তু সে কোনো উত্তর খুঁজে পায় না। হঠাৎ পেছন থেকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে শুভ্রকে। শুভ্র পেছন ফিরে তাকায়, অবাক হয়ে তাকিয়েছে। কিছুক্ষণ সময় লাগে বুঝতে। যখনই বুঝতে পারে রাগে চোয়াল শক্ত। শুভ্র, টিনা তুই এত রাতে কি করছিস সাথে? টিনা থতমত খেতে। তারপর বলে, টিনা আমি তোমাকে একটা কথা বলতে চাই শুভ্র ভাই। শুভ্র ভুরু কুঁচকে তাকায়। এত রাতে কি এমন কথা বলবে? টিনা আমি তোমাকে ভালোবাসি শুভ্র ভাই, আই লাভ ইউ বলে শুভ্রকে জড়িয়ে ধরে। শুভ্র রেখে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে ঠাস করে থাপ্পড় মারে। থাপ্পড়ে তাল সামলাতে না পারে টিনা নিচে পড়ে যায়। শুভ্র রাগে কটমট করতে করতে বলে, শুভ্র তোকে আমি নিজের বোনের চোখে দেখছি সব সময়, আর তুই সব আজে বাজে কথা বলছিস? সাহস কী করে হয় এই সব বলতে? টিনা গালে হাত দিয়ে দাঁড়িয়েছে। শুভ্র আবার বলতে পারে, শুভ্র নেক্সট টাইম যদি দেখি এইসব বলতে তো জানে মেরে দেবো। শুভ্র ছাদ থেকে নিচে চলে যায়। টিনার ঘুম আসছিল না, তাই সে পানি খেতে উঠছিল ড্রয়িং রুমে। হঠাৎ দেখে শুভ্র ছাদের দিকে যায়, আর সেই সুযোগে আসছিল। ভালোবাসার কথা বলতে গিয়ে যে থাপ্পড় খেয়েছে, জীবনে আর তার সামনে যাওয়ার সাহস পাবে না। সকাল সকাল ঘুম থেকে উঠে পরে রোদ নামাজ পড়ে রুমে বসে আছে। হেনা বেগম রুমে, শুভ্র রুমে আসে। শুভ্র ফ্রেশ হয়ে রেডি হচ্ছে অফিসে যাবে। হঠাৎ হেনা বেগম আয়নার ভিতর থেকে দেখে দাঁড়িয়ে আছে। শুভ্র হেনা বেগমকে উদ্দেশ্য করে কিছু বলবে দাদি। হেনা বেগম বলে, আমার নাতির কি সময় আছে আমার কথা শোনার? সে তো এখন বড় হয়ে গেছে। শুভ্র মুচকি হেসে তারপর হেনা বেগমকে জড়িয়ে ধরে। কে বলছে আমার সুইটহার্টের কথা শুনি না? বলো তো দেখি। হেনা বেগম বলে, শুভ্র দাদুভাই তুই রোদের বিয়েটা হতে দিস না। তোর বাবা এসব রাগ করে করতেছে, তুই এর ভাবে সব ভুলে যাস না। শুভ্র হাত আলগা হয়ে এসে শুভ্র পিছন ঘুরে পড়ে, অসম্ভব দাদি, আমি পারবো না। তোমরা সব ভুলে গেলেও আমি ভুলিনি। সো ওই মেয়েকে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না বলে শুভ্র রুম থেকে বেরিয়ে যায়। হেনা বেগম দীর্ঘশ্বাস ফেলেন। আল্লাহর কাছে দোয়া করেন যেন সব ঠিক হয়ে যায়। 3 দিন পর। এই 3 দিনের রোদকে একটিবারের জন্য শুভ্র দেখেনি। শুভ্রের অস্থিরতা যেন আরও বেড়েছে। রোদ বাসা থেকে বের হয়নি, এমনকি নিজের রুম থেকেও না। বিয়ের শপিং করার জন্য আকাশের পরিবার রোদকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু রোদ যায়নি। কেন যেন এই দুনিয়া তার কাছে বিষাক্ত মনে হচ্ছে। অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছে সে ওই মানুষটা তার নয়। তাই সে তার আশা আর করবে না। আচ্ছা, একতরফা ভালোবাসাগুলো কি এমনই হয়? একজন পাগলের মতো ভালোবাসে আর একজন অবহেলা করে। যারা আমাদের চায় না আমরা কেন জানি তাদের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ি, আর সেইটাই হয় আমাদের জীবনে সবথেকে বড় ভুল। সকাল সকাল ঘুম থেকে উঠে বসে আছে রোদ। পার্লার থেকে লোক এসেছে রোদকে সাজাতে। রোদকে দেখে মনে হচ্ছে সে একটা পুতুল
যেরকম ইচ্ছে নাচার। রোদ, শুভ্র আর তার ছোটবেলার একসাথে ফটো হাতে নিয়ে কাঁদছে। আচ্ছা সত্যি কি আপনাকে আমি হারিয়ে ফেলবো? আপনি কি কখনো বুঝবেন না আমার ব্যথা? আচ্ছা এরকম নিষ্ঠুরভাবে কেন বদলে গেলেন? কথা যে ছিল আপনি সারা জীবন আমার পাশে থাকবেন, তাহলে মাঝপথে এসে কেন আমার হাত ছেড়ে দিলেন? আমার ভুলটা কোথায় ছিল? এমন ভুল করেছিলাম যে এত বড় শাস্তি দিলেন আমায়? আমি কিভাবে মেনে নেব আপনার জায়গায় অন্য পুরুষকে, যেখানে আমি নিজেই আপনার বউ হতে চেয়েছিলাম? আমার না অনেক কষ্ট হচ্ছে শুভ্র ভাই, বুকটা খালি খালি লাগছে। কালকের পর আপনার রোদ আর আপনার থাকবে না, অন্য কারো দখলে চলে যাবে। ফটো বুকে জড়িয়ে কাঁদতে থাকে রোদ, চোখের পানি মুছে গলার স্বর শক্ত করে। রোদ, আপনি যদি এত নিষ্ঠুর হতে পারেন তো আমিও পারবো। আর নিজেকে দুর্বল করব না। আজকের পর থেকে আপনি নতুন এক রোদকে দেখবেন। বেড থেকে উঠে দাঁড়ায় রোদ, ফটো রেখে দেয়, ফ্রেশ হয়ে আসে। পার্লারের লোকজন এসে রোদকে সুন্দর করে সাজিয়ে দিয়ে চলে যায়। গায়ে হলুদের শাড়ি, সাথে কাঁচা গাঁদা ফুলের সাজ, যেন মনে হলো কোনো হুড়পুরে। রোদকে ছাদে এনে স্টেজে বসানো যায়। একে একে সবাই হলুদ দিচ্ছে। রোদের কিছু একটা কথা মনে করতে হেনা বেগম মিথ্যে বলে ওয়াশরুমে যাবে। মিথ্যে বলে নিচে আসে, একটা রুমের সামনে দাঁড়ায়। রুমে হালকা চাপানো ছিল। দরজা খুলে ভেতর প্রবেশ করে ব্যালকনিতে আকাশের দিকে তাকিয়েছে শুভ্র। রোদ আস্তে করে ডাক দেয়, রোদ, শুভ্র ভাই। শুভ্র কিছুটা চমকে যায়। এত বছর পর চির চেনা কণ্ঠের ডাক শুনে সাথে সাথে পিছন ফিরে দেখায়। রোদ দাঁড়িয়েছে। শুভ্র কিছুটা অবাক হয়, কিন্তু সেটা মুখে প্রকাশ করে না। সে তাকিয়েছে রোদের দিকে কেমন করে যেন। রোদ শুভ্রের কাছে এসে হাত দিয়ে তুড়ি বাজিয়ে তারপর বলে, কি করছেন ভাইয়া? বাড়িতে বিয়ে আর আপনি রুমে বসেছেন? চলুন ছাদে চলুন, বিয়ে দেখবেন না? বাড়ি থেকে এত বড় আপদ বিদে হচ্ছে। রোদের কথা শুনে শুভ্রের মেজাজ খারাপ হয়। রেগে গিয়ে রোদকে দেওয়ালের সাথে চেপে ধরে তারপর বলে, তোর সাহস কী করে হলো আমার রুমে আসার? হ্যাঁ রোদ, রুমে তো পায়ে হেঁটে হেঁটে আসছি, তাতে আবার সাহস লাগবে কেন? শুভ্রের মেজাজ আরও খারাপ হয়ে যায়। শুভ্র, বাহ, মুখ দেখছি বুলি ফুটছে। তাই এত উন্নতি কার কাছ থেকে হলো? রোদ নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, রোদ, আমার হবু জামাইয়ের কাছ থেকে। সমস্যা আপনার, ছাড়ুন আমাকে, আজ যেতে দিন। শুভ্র রোদের গাল চেপে ধরে আর বলে, ওই মুখে অন্য কারোর নাম নেবি না, জানে মেরে দেব। রোদ ফুপিয়ে ওঠে ব্যথায়। তারপর বলে, তো দাঁড়িয়ে আছেন কেন? মেরে ফেলুন। সবসময় বলেন মেরে ফেলবেন মেরে ফেলবেন, তো এত কিসের অপেক্ষা? মেরে ফেলুন, আমার গল্প এখানে শেষ করে দেন। আর এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। শুভ্র শুভ্রের বুকের ভিতর ধক করে ওঠে, হাত আগলা হয়ে যায়। রোদ কাঁদছে। হঠাৎ রোদ একটা কাজ করে বসে শুভ্রকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। শুভ্র কিছুটা ঘাবড়ে যায়। রোদ কিছু বলে না। ধাক্কা দিয়ে শুভ্রকে ছেড়ে রুম থেকে বেরিয়ে যায় রোদ। আজকে রোদের বিয়ে। লাল শাড়িতে বউ সেজে স্টেজে বসে আছে। ঠোঁট চেপে কান্না আসছে রোদ। শুভ্র কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করবে। আকাশ কবুল বলতে বললে আকাশ সাথে সাথে কবুল বলে দেয়, কিন্তু রোদ কিছু বলছে না। অশ্রু ভেজা চোখে তাকিয়েছে শুভ্রর দিকে। শুভ্রের যেন মনে হচ্ছে কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। সবাই পাশ থেকে বারবার বলছে কবুল বলতে। রোদ তারপর চোখ বন্ধ করে 3 কবুল বলে দেয়। কাজী বলে, বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে, আপনারা এখন স্বামী স্ত্রী। শুভ্র জোরে চিৎকার করে দেয়। সকাল 8টা, বিয়েবাড়ির আয়োজন চলছে। পুরো বাড়ি সাজানো হয়েছে খুব সুন্দর করে। নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বাড়ির ভিডিও করছে। নীলা সকাল সকাল এসে পড়েছে রোদের বাসায়। উদ্দেশ্য তার রোদের রুম। নীলা ড্রয়িং রুম থেকে সিঁড়ি দিয়ে রোদের রুমের দিকে যাওয়া দেয়। এমন সময় হেনা বেগমের সামনে পড়ে। হেনা বেগম বলে, হেনা বেগম, নীলা তুমি একটু যাও তো, রোদ কোথায়? এখনও ঘুম থেকে উঠল না। নীলা হ্যাঁ সূচক মাথা নেড়ে উপরে যায়। হেনা বেগম মেনে নিচ্ছেন, যেখানে শুভ্র চায় না সেখানে তাকে জোর করে লাভ নেই। আর শুভ্র বিদেশ থেকে আসার পর থেকে রোদের সাথে কম বাজে ব্যবহার করেনি। এমনকি ছোট ছোট বিষয়ে গায়ে হাত তুলছে। হেনা বেগম মনে মনে বলে, আজ যদি বড় মোমো থাকতেন তাহলে আজ রোদের বিয়ে অন্য কারোর সাথে হতেই দিতেন না। দীর্ঘশ্বাস ফেলে হেনা বেগম নিজের কাছে চলে যান। এদিকে নীলা আসে। রোদের রুমে দরজা হালকা চাপানো। রুমের ভেতরে ঢুকে দেখে বেড খালি।
বাথরুমে যায়, সেখানেও নেই। ব্যালকনিতে থেকে তারপর পুরো বাড়ি খুঁজে, কিন্তু কোথাও নেই। নীলা হেনা বেগমকে জোরে জোরে ডাকতে থাকে। হেনা বেগম রোদের রুমে এসে নীলা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, নীলা, দাদি, রোদকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি পুরো বাড়ি খুঁজছি, কিন্তু সে কোথাও নেই। হেনা বেগম বেশ অবাক হয়। তারপর বলে, হেনা বেগম, কি বলছিস সব? রোদ কোথায় যাবে? মাথা ঠিক আছে? নীলা কেঁদে দেয়। তারপর আবার বলে, আমি সত্যি বলছি দাদি, রোদকেও কোথাও পাচ্ছে না। হেনা বেগম এইবার কিছুটা ভয় পায়। রোদ তো এই শহরের সেরকম কিছুই ছিল না, আর ওকে ভালো করে চিনেও নিজে কোথাও যাবে না। হেনা বেগম দাঁড়ানো থেকে বসে পড়ে, কিছু ভাবতে পারছে না। হেনা বেগম জোরে জোরে চিৎকার করে আরাব চৌধুরীকে ডাকেন। আরাব চৌধুরী হাজির হয় রোদের রুমে। আরাব চৌধুরী সব শুনে হতভম্ব। হেনা বেগম বলে, আমার রোদ কোথায় আরাব? ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। রাতে আমি নিজে রোদকে ঘুমাতে রেখে গেছি। আমার রোদ কোথায় আরাব? আমার রোদকে এনে দে। আরাব চৌধুরী হেনা বেগমকে শান্ত করে বললেন, মা, তুমি টেনশন করো না, আমি খুঁজে বের করছি রোদকে, কিচ্ছু হবে না রোদের। বলে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায় বাইরের উদ্দেশ্য। বাড়ির সবার মুখে চিন্তার ছাপ, কিন্তু নীলয় সেরকম কোনো ভাবান্তর নেই। এইসব ঘটনা নীলয় হেনা বেগমের কাছে গিয়ে বলেন, নীলয়, বেবি, তুমি যেভাবে কান্না করছো মনে হচ্ছে এটা বিয়ে বাড়ি। আরে বেবি, চিল করো। বলতে গিয়ে থেমে যায় নীলয়। নীলা ভুরু কুঁচকে তাকায় নীলয়ের দিকে। নীলয় কেন জানি না মনে হচ্ছে এই হাদারাম রোদের হঠাৎ উধাও হয়ে যাওয়ার ব্যাপারে সব জানে। হেনা বেগম এখনো বসে বসে কাঁদে। নীলা নিলয়ের হাত টেনে ধরে রুম থেকে বের করে দেয়। তারপর বলে, নিলয়, এই রোদ কোথায় বলুন? নীলা, আমি কি জানি, কি করে বলবো? আপনি সব জানেন। আমার কেন জানি মনে হচ্ছে রোদের হঠাৎ উদার হওয়ার পেছনে আপনার হাত আছে। নীলা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমি ওইসব কিছুই জানি না খালা আম্মা। বলে নীলার পাশ কাটিয়ে চলে যায়। এদিকে আকাশের বাড়িতে খবর পৌঁছে গেছে, রোদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আকাশ সে শুনে হন্তদন্ত হয়ে খুঁজছে রোদকে। আরব চৌধুরী টেনশনে মাথা চেপে ধরছে, কোথাও রোদকে খুঁজে পাচ্ছে না। আর বিয়ের কদিন ধরে অয়নেরও কোনো খোঁজ নেই। কারো মাথায় কিচ্ছু ঢুকছে না। একটা মানুষ রাতে নিজের রুম থেকে কীভাবে উধাও হয়ে যেতে পারে? সবাই যেন চিন্তার শেষ। এদিকে নীলয় সোফার উপর বসে পায়ের উপর পা তুলে চিপস খাচ্ছে। নীলার কেন যেন কিছু গোলমাল লাগছে এই গাথা থেকে। এই গাথা নিশ্চিত কিছু একটা জানে। সকাল 10টা, রোদ শুয়েছে। জানলা ভেদ করে সূর্যের আলো চোখে পড়তে নাক মুখ কুঁচকে ফেলে রোদ পিট পিট করে চোখ খুলে আশেপাশে তাকায়, কিছুটা অবাক হয়। সে এখন কোথায় আছে? এটা তো তার রুম না। চোখের ঘুমের রেশ এখনো কাটেনি। চোখ ডোলে আবার তাকায়। যখন বুঝতে পারে সে তার রুমে নেই, অন্য কোথাও ভয়ে সিটিয়ে যায়। দৌড়ে দরজার কাছে গিয়ে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু বাইরে থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছে না। এদিকে নীলা রোদের রুমে হঠাৎ পড়ার টেবিলে একটা কাগজ পায়। কিছু একটা লেখা আছে। লেখাগুলো পড়ে চোখ বড় বড় হয়ে যায় নীলা। নীলা দৌড়ে হেনা বেগমের রুমে যায়। হেনা বেগম রোদের টেনশনে বুকে ব্যথা উঠে গেছে, সে বিছানায় শুয়েছে। এমন সময় নীলা দৌড়ে আসে আর হেনা বেগমের কাছে একটা কাগজ দেয়। হেনা বেগম কাগজের লেখাগুলো পড়ে কিছুটা অবাক হয়, আবার তাকিয়ে থাকে কাগজের লেখাগুলো দেখে। আমার জিনিস আমি নিয়ে গেলাম দাদি, তুমি বেশি টেনশন করো না, সময় হলে চলে আসবো। হেনা বেগম শান্ত হলেও মনের ভিতরে একটা ভয় কাজ করে, না জানি কী করে। রোদ অনেকক্ষণ বসে ধরে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু কারোর সাড়া শব্দ পাচ্ছে না। বেডের উপর মাথা নিচু করে কাঁদছে রোদ। এমন সময় দরজা খোলার আওয়াজ। সামনে দিকে তাকিয়ে কিছুটা অবাক হয় রোদ। ভয়ে কাঁপা কাঁপা স্বরে বলে, রোদ, শুভ্র ভাইয়া, আপনি এখানে? শুভ্র হাতে নাস্তার প্লেট নিয়ে রুমে প্রবেশ করে টি টেবিলের উপর নাস্তা রেখে এসে রোদের সামনে দাঁড়ায়। রোদ অবাক হয়ে তাকিয়েছে, শুভ্র কিছু বলছে না দেখে। রোদ রেগে উঠে দাঁড়ায় দরজার দিকে যাওয়ার সময়। এমন সময় শুভ্র রোদের হাত টেনে ধরে নিজের সামনে এনে দাঁড় করে। রোদ হাত ছাড়াতে ছাড়াতে বলে, রোদ, ছাড়ুন, আমি বাসায় যাব। আজকে কেন এখানে কেন এসেছেন? আজকে আমার বিয়ে, যেতে দিন আমায়। শুভ্র রেগে গিয়ে নিজের সাথে রোদকে চেপে ধরে বলে, বাবা, বিয়ে করার জন্য দেখি খুব লাফাচ্ছিস। আরে এত তেজ কই থেকে আসলো, হ্যাঁ? আর বিয়ে তো দেখি রাতে ঘুম নেই। তা তোর তো বিয়ের শখটা মেটাতে হয়। রোদ শুভ্রকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, রোদ, আপনার কি? আমার বিয়ে একটা না 100টা করবো, লাফাবো না, শুধু দরকার হলে নাচবো, তাতে আপনার সমস্যা কি? আমাকে ছাড়ুন, যেতে দিন। আমার হবু জামাই অপেক্ষা করছে।
শুভ্র যেন রাগে পুরো শরীর রক্ত টকবক করে ফুটছে। রোদকে দেওয়ালের সাথে চেপে ধরে গলা টিপে দেয়, তারপর বলে, ভাতার থাকতে অন্য ভাতার নিয়ে বিয়ে করার শখ না? তোকে তো আমি আজকে জানে মেরে দেবো। না আর তুই থাকবি, না আমাকে এভাবে পুড়তে পারবি। আজকে তোর শেষ দিন। রোদের নিঃশ্বাস বন্ধ হয়েছে, চোখ উল্টে যায়, মনে হচ্ছে এক্ষুনি মরে যাবে। শুভ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রোদ কাঁদতে কাঁদতে বলে, রোদ ছেড়ে কেন দিলেন? মেরেই ফেলতেন। এই যন্ত্রণা সহ্য করার থেকে মরে যাওয়া ভালো। শুভ্র কিছু বলে না। রোদ দরজায় গিয়ে আবার বের হতে যেতে নেয়। শুভ্র আবারও হাত টেনে ধরে রোদকে, রেগে গিয়ে বলে, রোদ ছাড়ুন আমাকে, আমাকে যেতে দিন, আমি থাকতে চাই না আপনার এখানে। শুভ্র রাগে চোখে তাকিয়েছে, তারপর বলে, শুভ্র বাড়িতে যাওয়ার জন্য এত উতলা হচ্ছিস ওই আকাশকে বিয়ে করার জন্য? রোদ রেগে গিয়ে বলে, হ্যাঁ বিয়ে করার জন্য। এখন হাত ছাড়ুন, যেতে দিন। শুভ্র রোদকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দেয়, তারপর বলে, খুব বিয়ে করার শখ না? আমি তো শখ মেটাচ্ছি। ওয়েট। রোদ, হ্যাঁ খুব শখ আমার, আর আমি ওই আকাশকে বিয়ে করব, সমস্যা কি আপনার? শুভ্র রেগে গিয়ে রোদকে বিছানার সাথে চেপে ধরে, গাল চেপে ধরে বলতে থাকে, আর একবার আকাশের নাম মুখে নিবি তো তোকে জানে মেরে দেবো। শুভ্র রেগে রুম থেকে বেরিয়ে যায়। শুভ্র যেতে রোদ বিছানার উপর বসে ডুকরে কেঁদে ওঠে। সে শুভ্রের মুখের উপর জবাব দিল, তার ভীষণ ভয় করছে, না জানি কি করে। জীবনেও কল্পনা করেনি তাকে শুভ্র এভাবে তুলে নিয়ে আসবে। নিয়তি তাকে কোথায় এনে দাঁড় করেছে, সে এখন কোথায় যাবে? প্রায় 1 ঘন্টা পর শুভ্র রুমে আসে, কিছু না বলে রোদের হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে যায়। সোফায় একজন উকিল আর হুজুর টাইপের একটা লোক বসে আছে, সাথে শুভ্রের অ্যাসিস্ট্যান্ট রবি। রোদকে টেনে সোফায় বসায়। রোদের কিছু যেন মাথায় ঢুকছে না। হঠাৎ শুভ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কাগজপত্র সব রেডি? পাশ থেকে রবিন বলে, জি স্যার। উকিল কাগজে সামনে দিতে শুভ্র হাতে হাতে সাইন করে দেয়। বিপত্তিবাজে রোদকে দিয়ে কোনোভাবে সাইন করবে না। শুভ্র রেগে গিয়ে রোদের মাথায় বন্দুক ধরে বলে, ওকে ঠিক আছে, সাইন যখন করবি না তো এইখানে তোর জীবন শেষ। এতক্ষণে শুভ্রের মুখে মুখে তর্ক করলে রোদ এখন ভয়ে সিটিয়ে যায়, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। শুভ্র রাগে গর্জে বলে, 2 মিনিট টাইম দিলাম, সাইন কর, তা নাহলে এখানে সবার লাশ পড়বে। কাজী সাহেব উকিল সবাই ভয়ে কেঁপে ওঠে। রোদ থরথর করে কাঁপছে। সে ভালো গুণেই জানে শুভ্র তাকে ভালোবেসে বিয়ে করছে না, নিজের রাগ আর জেদের বসে এসব করছে, আর সারা জীবন নরক বানাবে এই জন্য। রোদ কাঁপা কাঁপা হাতে সাইন করে দেয়। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। শুভ্র কবুল বলতে বলে শুভ্র সাথে সাথে কবুল বলে দেয়, কিন্তু রোদের মুখ বন্ধ, চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্র দাঁত চেপে বলে, শুভ্র ইসলামী শরীয়ত মোতাবেক তুই আমার অনেক আগের থেকেই আমার বউ। এত এখন এত ঢং না বলে কবুল বল, আর না বলে কিছু যায় আসে না। এখন কবুল বলবি নাকি সারাদিন এখানে বসে থাকবি? রোদ ফুঁপিয়ে কেঁদে ওঠে, তারপর আস্তে করে কবুল বলে। শুভ্র বাঁকা হাসে, রোদের হাত ধরে টেনে রুমের দিকে নিয়ে যায়। রুমে গিয়ে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বলে, যদি ভেবে থাকিস তোকে আমি স্বামীর অধিকার দেব, তাহলে ভুল। তোর জীবন নরক বানানোর জন্য তোকে বিয়ে করছি। রোদ বিছানা থেকে উঠে দাঁড়ায়, তারপর বলে, কেন এমন করছেন? আমার ভুলে এত বড় শাস্তি কেন দিলেন? শুভ্র তাচ্ছিল্য হাসে, তারপর বলে, বাহ, এখন দেখি কিছুই জানিস না, সব কিছু করে এখন না জানার ভান করছিস। রোদ চুপ করে থাকে। সে আসলেও জানে না শুভ্র তাকে কেন এত কষ্ট দিচ্ছে, তার অপরাধটা কি। শুভ্র রোদের গাল চেপে ধরে, শুভ্র তোর জন্য আমি আমার জীবনের সব থেকে দামি জিনিস হারিয়েছি। তুই শুধু সারা জীবন আমার ঘৃণা নিয়ে বাঁচতে হবে। না তুই মরে যেতে পারবি, না তুই ভালোভাবে বাঁচতে পারবি। প্রতি মুহূর্তে তোর মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে। ধাক্কা দিয়ে রোদকে ফেলে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রোদ ফ্লোরে বসে কাঁদতে থাকে, তারপর বলে, রোদ এই কেমন পরীক্ষা নিচ্ছেন রব? কোন ভুলে শাস্তি দিচ্ছেন আমায়? আমি আর সহ্য করতে পারছি না। রাত 12:30। রোদ বিছানার উপর ঘুমিয়ে আসে। সারাদিনই শুভ্র আর রুমে আসেনি। শুভ্র দরজা খুলে রুমের ভিতরে ঢুকে রোদ বিছানার উপর গুটিসুটি হয়ে শুয়ে আছে। শুভ্র বিছানার দিকে এক নজর তাকিয়ে ব্যালকনিতে চলে যায়। ব্যালকনি দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়েছে। কেমন যেন তার কাছে সবকিছু অসহ্য লাগছে। সে নিজেকে বুঝতে পারছে না কি করছে, আর কেনই বা রোদকে আবার বিয়ে করলো। সে তো সম্পর্ক 7 বছর আগে ভুলে গেছে। তাহলে আজকেই বা কেন রোদকে বিয়ে করলো? আর কেনই বা গভীর রাতে রোদকে বাড়ি থেকে বের করে নিয়ে
নিজের সাথে নিয়ে আসলো সেদিন রাতে। শুভ্র চিৎকার করে উঠে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। কিছু সময় লাগে নিজেকে ঠিক করতে, বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল। অনেকটা অস্থির হয়ে পড়ে শুভ্র। আফরিন বেগমের ছবির সামনে দাঁড়ায়, তারপর বলে, শুভ্র, আম্মু আমি কি করবো? আমি কিছুই বুঝতে পারছি না, কেন এমন হচ্ছে, কেন আমি মেনে নিতে পারছি না রোদের অন্য কারোর সাথে বিয়ে। শুভ্র আফরিন বেগমের ছবি থেকে সরে গিয়ে শার্ট পরে রোদের রুমে যায়। রোদকে বিছানার পর হাত পা ছুঁড়ে শুয়ে পড়ে। শুভ্র ভালো করে জানে এই মেয়ে যে ঘুম কাতর, তাকে নিয়ে যদি এখন নদীতে ফেলে সে বুঝতে পারবে না। এতই ঘুম। আর শুভ্র রোদকে কোলে তুলে নেয়, আস্তে করে বাসার ডাইনিং রুমে চলে আসে। নিলয় সোফার উপর বসে চুপি চুপি রসমালাই লাগাচ্ছে। এমন সময় সামনে কাউকে দেখে ভূত বলে চিৎকার দিবে, এমন সময় শুভ্র গম্ভীর গলায়, নিলয়ের বাচ্চা, একটা আওয়াজ যদি মুখ থেকে বের হয় তো তোকে আমি এখানেই পুঁতে রেখে দেবো। নিলয় শুভ্রের কণ্ঠ পেয়ে সাথে সাথে চুপ হয়ে যায়। নিলয় তোতলে বলে, ব্রো তুমি এখানে? আর তোমার সাথে নিলয় ফ্লোরে ফ্ল্যাশ লাইট অন করে দেখে রোদ শুভ্র কোলে শুভ্র। নীলা হা করে তাকিয়ে থেকে। নীলা আবার বলে, নীলে ব্রো তুমি রোদকে নিয়ে কোথাও যাচ্ছে এত রাতে? শুভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার বউকে আমি যেখানে ইচ্ছে নিয়ে যেতে, তাতে তোর কি? নীলয় অবাক হয়ে বলে, বাবা ব্রো, শেষে এসে এত বড় গোল দিয়ে দিলে। তোমাকে তো মেডেল দিতে হয় যে তোমার একটা বউ আছে, সেটা তোমার মনে আছে। শুভ্র কিছু বলে না, রাগে চোখে তাকিয়ে বেরিয়ে যায়। রোদ এখনও ঘুমাচ্ছে। শুভ্র গাড়িতে রোদকে কোলে নিয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। পুরো রাস্তায় রোদকে জড়ানোই ছিল বর্তমান। রোদ সব কিছু ভেবে তাচ্ছিল্যে হাসে। রুমের ভিতরে ঢুকে রোদের দিকে এক নজর তাকিয়ে সবাই শুয়ে পড়ে। সকাল 8:30। সূর্যর আলো চোখে মুখে পড়তে পিটপিট করে চোখ খুলে রোদ সামনে তাকিয়ে অবাক হয়, ভয়ে ঢোক গেলে। সামনে তাকিয়ে দেখে শুভ্র দাঁড়িয়েছে রাগে চোখে তাকে। ভয়ে রোদের চোখের ঘুম ছুটে যায়, কিছু বলতে পারছে না, তাড়াতাড়ি উঠে বসে। শুভ্র রেগে গিয়ে বলে, জমিদারের মেয়ে না তুই যে এত সকাল পর্যন্ত ঘুমাবে? এই বাসায় কোনো কাজের লোক নেই, রান্না করবে কে? আর এতক্ষণ ধরে তোকে ডেকে যাচ্ছি, মরার ঘোর ঘুমাচ্ছিস? হ্যাঁ। রোদ মাথা নিচু করে যায়। শুভ্র রাগে রুম থেকে বেরিয়ে যায়। রোদ বিছানা থেকে উঠে ওয়াশরুমে ফ্রেশ হয়ে আসে। সকালের নাস্তা বানিয়ে রুমে নিয়ে আসে। রোদ রুমে ঢুকে মাথা নিচু করে দাঁড়িয়েছে। শুভ্র কিছু বলছে না। নাস্তা টি টেবিলে রেখে আবার রুমের দিকে বাড়িয়ে যায়। এখন প্রায় 11টা বাজে। রোদ এইবারই ছাদে ছিল। পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছে। ছাদ থেকে নেমে উদ্দেশ্যে তার রুমে যাবে, ভালো করে শাওয়ার নেবে। রোজ যখন রুমে ঢুকে রুমে কেউ ছিল না। গোসল করে যখন বেরোবে তখনই মনে পড়লো পরার জন্য কোনো কাপড় আনেনি। আর সে পরবে কী করে? রোদ ওয়াশরুমের দরজা খুলে আশেপাশে তাকায়, দেখে কেউ আছে কিনা। ওয়ার্ড্রপ সামনে দাঁড়ায়, আপাতত কিছু একটা পরে নিতে হবে। ওয়ার্ড্রপ খুলতে একটা শাড়ি দেখতে পায়, কিছুটা অবাক হয় রোদ। তারপর মনে মনে, যাই হোক ভালো হয়েছে, শাড়িটা নিয়ে পড়লে যে কী হতো। তাড়াতাড়ি শাড়ি পরে নিতে চায়। সমস্যা বাজে, শাড়ি পরতে গিয়ে 20 মিনিট ধরে চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। এমন সময় রুমের দরজা খুলে ভিতরে আসে শুভ্র। রোদ ভয়ে কাঁপতে থাকে। তার জন্য হাত থেকে শাড়ি পড়ে গেছে তার দিকে খেয়াল নেই। শুভ্র নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে, শ্বাস ভারী হয়েছে। অন্যদিকে ঘুরে রাগী গণ্ডে বলে, শাড়ির আঁচলটা ওঠা বেয়াদব। শুভ্রের ধমকে হুঁশ আসে, তাড়াতাড়ি শাড়ির আঁচল উঠিয়ে গায়ে পেঁচিয়ে নেয় কোনোভাবে। শুভ্র রোদের দিকে ফিরে তাকায়, রোদের সামনে এসে দাঁড়িয়ে বলে, শুভ্র, শরীর দেখে আমাকে কাছে টানার ফোন দিয়ে আসছিস তাই না রোদ? সাবধান, শুভ্রকে উস্কানি দিলে তোর নিজের আগুনে তুই নিজে পড়বি। রোদ মাথা নিচু করে দাঁড়িয়েছে, লজ্জায় অস্থিতি তাকে চারদিক থেকে ঘিরে দিচ্ছে। রোদ আমতা আমতা করলে, আমার কোনো ইচ্ছে নেই আপনাকে কাছে টানা, আমি তো শাড়ি পরছিলাম। শুভ্র দাঁতে দাঁত চেপে বলে, যে কাজ পারিস না সেটা করতে যাস কেন? শুভ্র ওয়ার্ড্রোবের সামনে গিয়ে একটা শার্ট বের করে রোদের মুখের উপর ছুঁড়ে মারে, তারপর ধপধপ পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। রোদ হাবলার মতো তাকিয়ে থাকে। এতক্ষণ কী হলো তার মাথায় ঢুকছে না। রোদ কিছু কথা মনে মনে আওড়ায়, যাই হোক রোদ, এই লোকের সামনে নিজেকে আর দুর্বল করবি না। তুই যতই নিজেকে দুর্বল করবি এই লোক তত তোকে ভেঙে চুরমার করে দিবে। চৌধুরী বাড়ি।
হেনা বেগম লাগাতার শুভ্রকে ফোন দিচ্ছে, কিন্তু শুভ্র ফোন তুলছে না। এদিকে আরব চৌধুরী রোদকে খুঁজছেন। হেনা বেগম আরব চৌধুরীকে কিছুই বলেননি। যদি বলে যে আরব চৌধুরী বাড়িতে তুলকালাম বাঁধবে, তারপর বাপ ছেলে যুদ্ধ হবে। হেনা বেগমের কাছে নীলা এসে বলে, আরে ডার্লিং, কুল, এত হাইপার হইও না। যার বউ নিয়ে গেছে এখানে আমরা কাবাব মেয়ে হাড্ডি হওয়ার কী দরকার? হেনা বেগম ভুরু কুচকে তাকায়, তারপর বলে, তুই জানতি নিলয়, তাহলে আমাদের আগে বললি না কেন? নীলা ডোন্ট কেয়ার ভাব নিল। আরে সুইট হার্ট, তোমাদের বলার থেকে তো আমার জানের ভয় বেশি। এখনো বিয়ে করিনি, বাচ্চা হয়নি, কত স্বপ্ন বাকি আমার। তুমি কি চাও আমার বউ বাচ্চা বিয়ের আগে এতিম হোক? হেনা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে। নীলা দাঁত কেলিয়ে হাসে, তারপর বলে, নীলা আসলে সুইট হার্ট, কথা হলো যে আমার অনেক স্বপ্ন শুভ্র ভাই আর অয়ন ভাইয়ের বাসরাতের ব্লগ ভিডিও বানাবো। আর তোমার যে বড় নাতি, সে তো মনে হয় এই জীবনে বিয়ে করবে না। আর রোদ যে তার বউ, সেটা যে মনে রেখেছে এটাই অনেক। তাই এত বড় সুযোগ হাতছাড়া করতে চাইনি। আর আমিও আটকাইনি, ব্রত আর বউকে নিয়ে চলে গেছি। আর আমার মনে হচ্ছে ব্লগ ভিডিও আমি তাড়াতাড়ি বানাতে পারবো, তারপর আমি ভাইরাল। নিলয় আবার একটু ভাব নিয়ে শার্ট ইন করে বসে তারপর বলে, নিলয় দাদি, যদি সেলফি তুলতে চাও তুলতে পারো, পরে আমি সেলিব্রিটি হয়ে আমার দেখা পাবে না, অটোগ্রাফও লাগাতে পারবে না। হেনা বেগম রেগে উঠে দাঁড়ায়, তারপর বলে, হেনা বেগম গাধার বাচ্চা, দাঁড়া তুই, ওই দাঁড়া, তোকে আমি জুতো মেরে ভাইরাল করব। তোকে ভাইরাল করেছি, দাঁড়া। নীলয় বাসা থেকে দৌড় দেয়। নীলা বাসা থেকে বের হয়ে এমন সময় গেট থেকে নীলা আসে। নীলাকে দেখে নীলায় হাসি দিয়ে বলে, আরে খালাম্মা, আপনি এইখানে? নীল রেগে দাঁত কটমট করে বলে, নীলা, কুদ্দুস খালু, সমস্যা কি আপনার? হ্যাঁ, এমন করেন কেন? আমার ডিস্টার্ব করা ছাড়া আর কোনো কাজ নেই? নীলা, না খালাম্মা, আপনার ডিস্টার্ব করা আমার একমাত্র কাজ। নীলার আগে ইচ্ছে করছে বেটাকে খুন করতে। নীলা আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। সে রোদকে নিয়ে অনেক টেনশনে আছে। শুভ্র রোদকে কই নিয়ে গেছে, কোনো কিছু তার মাথায় ঢুকছে না, কী বা করবে না করবে। বিকেল 5টা, ছাদের উপর দাঁড়িয়েছে রোদ। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ছে, এখনই আসতে যাবে। আজকের মতো বিদায় নিয়ে সূর্যি মামা আবার একটা নতুন সকালের সূচনা নিয়ে উঠবে। রোদের খুব কষ্ট হচ্ছে। জীবন তাকে সবার কাছ থেকে অবহেলা, অপমান, কষ্ট ছাড়া কিছুই দেয়নি। তার জীবনে যদি নতুন একটা সকাল সূচনা হতো, তাহলে কোনো দুঃখ কষ্ট যদি না থাকতো। দীর্ঘশ্বাস ফেলে রোদ। মনে পড়ে যায় ছোটবেলার কিছু কথা, যখন শুভ্রের সাথে প্রথমবার বিয়ে হয়েছিল। সে তখন বুঝিনি বিয়ে মানে কি। সে তো তার শুভ্র ভাইয়ের সাথে বিয়ে পুতুল বিয়ে খেলছিল। কিন্তু যখন বুঝতে পারে স্বামী শব্দটা একটাই শব্দ না, একটা মেয়ের ভালো থাকা, খারাপ থাকা সব কিছু স্বামী নামক মানুষটার উপর নির্ভর করে। একটা মেয়ের সব সুখ দুঃখ তার স্বামীকেই ঘিরে থাকে। দিনের পর দিন, রাতের পর রাত তার স্বামী অপেক্ষা দিন কাটিয়েছে, তবে তার স্বামীর কাছ থেকে অবহেলা, অপমান, আঘাত ছাড়া কিছুই পায়নি। ফুপিয়ে কেঁদে উঠে রোদ। কাঁদতে কাঁদতে বলে, রোদ, হে আল্লাহ, আর কতদিন অপেক্ষা করলে একটা ভালো দিন আসবে? রাত 12টা। রোদ জোরে চিৎকার করে কান্না করে ওঠে। সময় এখন সন্ধ্যা 7:30। মাগরিবের নামাজ পড়ে বসে আছে রোদ। শুভ্র বাসায় নেই। এই একলা বাসায় সবাই ভীষণ মনে পড়ছে। পুরো বাড়ি ফাঁকা, কেউ নেই। এরকম একা কি কেউ থাকতে পারে? রাত 12টা। ঘুমের মধ্যে হঠাৎ কেঁদে দেয় রোদ। অসহ্য পেটে ব্যথা, মনে হচ্ছে মরে যাবে। শুভ্রের ঘুম ভেঙে যায়। দৌড়ে আসে রোদের কাছে। রোদ বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছে। শুভ্র রোদের মাথা তুলে নিজের কোলে নেয়, গালে হাত দিয়ে বলে, রোদ, কী হয়েছে? এমন করছিস কেন? কী হয়েছে? রোদ দুকড়ে কেঁদে ওঠে। শুভ্র পেট জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, নানু, আমার পেটে ভীষণ ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছি না। শুভ্র আর কিছু বলতে হয় না, সবটা বুঝে যায়। ঘুমের জন্য হয়তো শুভ্রকে নানু ভাবছে। রোদ বিছানার উপর রেখে শুভ্র কিচেন থেকে গরম পানি, হট ওয়াটারের ব্যাগ পানি এনে রোদের পেটে দিতে থাকে। রোদ চিৎকার করে কাঁদছে, মনে হচ্ছে জানটা বেরিয়ে যাবে। শুভ্র রোদের মাথা কোলে নিয়ে বলে, এই রোদ, প্লিজ কাঁদিস না, ঠিক হয়ে যাবে, একটু সহ্য কর। রোজ শুভ্রকে জড়িয়ে ধরে কাঁদছে। শুভ্র অস্থিরতার জন্য আরও বাড়ছে। কী করবে এত রাতে, কিছুই বুঝতে পারছে না। শুভ্র রোদের কাছে থেকে উঠে দাঁড়ায়। রৌদ্রকে পেন কিলে খাইয়ে দেয়। রোদের আস্তে আস্তে পেটে ব্যথা কমে এসে রোদ ঘুমিয়েছে। শুভ্র এক ধ্যানে তাকিয়েছে রোদের দিকে। কিছু একটা মনে পড়তে রাগে চোয়াল শক্ত হয়ে যায়।
উঠে দাঁড়ায়। শুভ্র ধপধপ পা ফেলে ব্যালকনিতে চলে যায়। মাথা নিচু করে নিজের চুল টেনে রাখে। রাগে রিরি করতে থাকে। কেন এই মেয়ের কিছু হলো না? আমি অস্থির হয়ে যাই। কেন কেন কেন? ও মরে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিচ্ছু না, কিচ্ছু না। শুভ্র মুখে কথাগুলো বললে বললে মন থেকে মানতে পারছে না। সকাল 7টা। জানালা ভেদ করে সূর্যের আলো চোখে পড়তে পিট পিট করে চোখ খুলে রোদ। বিছানা থেকে উঠতে গিয়ে উঠতে পারছে না। কোমরে ব্যথা যেন পুরো শরীর বিষ হয়ে গেছে। আস্তে আস্তে উঠে দাঁড়ায় বিছানা থেকে। ওয়াশরুমে গিয়ে লম্বা শাওয়ার নিয়ে বেরোয়। চুল দিয়ে টপ টপ পানি পড়ছে। রোদ ধীরে ধীরে হেঁটে মিররের সামনে দাঁড়ায়। চেহারা কেমন ফ্যাকাশে হয়েছে, ঠোঁট দুটো শুকনো। মেরুন কালারের একটা থ্রি পিস পরা। কালকে শুভ্র রোদকে থ্রি পিসটা দিল। জিজ্ঞাসা করেনি কোথায় পেয়েছে। রোদ দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে পিছনের চুলগুলো সামনের দিকে এনে তোয়ালে দিয়ে মুছতে থাকে। শুভ্র সোফায় শুয়ে আছে, ঘুমের ভান করে রোদকে দেখছিল। পিছন থেকে চুলগুলো সরানোর জন্য ঘাড়ের নিচে কালো কুচকুচে তিলটা যেন ফুটে উঠছে ফর্সা শরীরে। শুভ্র সমস্ত শরীর যেন কেঁপে উঠল। নিজের ভিতরে খুব বাজে কিছু করে দেবার ইচ্ছে হচ্ছে। শুভ্র ধীর পায়ে উঠে দাঁড়ায়। পিছন থেকে রোদকে জড়িয়ে ধরে। রোদ হকচকে ওঠে, কিছুটা অবাক। মিররের আয়নায় শুভ্রকে দেখে ভয়ে কেঁপে ওঠে। পুরো শরীর শিউরে। শুভ্র রোদের ঘাড়ে নাক ডুবায়। রোদ ভয়ে থরথর করে কাঁপছে। শুভ্র কিছুটা রাগ নিয়ে গাড়ির তিলে জোরে কামড় বসায়। রোদ ব্যথায় আ করে শব্দ করে ওঠে। শুভ্র এক হাত দিয়ে আমাকে উস্কানি দিস না রোদ, আর বিপরীতে তোকে পড়তে হবে। তাই নিজেকে সামলে রাখ। এইভাবে আমার সামনে নিজেকে ওপেশ রাখিস না। আমি কিন্তু মোটেও ভালো মানুষ না, তাই সাবধান। শুভ্র রোদকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরোয়। রোদ ডুকরে কেঁদে ওঠে। রোদ কী হচ্ছে তার সাথে কিছুই বুঝতে পারছে না। চৌধুরী বাড়ি। হেনা বেগম টেনশনে অসুস্থ হয়ে পড়ছে। শুভ্র কল ধরছে না, কোনো খোঁজ খবর নেই। রোদ শুভ্রের কোনো খোঁজ নেই। অয়ন কালকে বাসায় এসেছে, এসেই শুনেছে। কিছুটা অবাক হলেও কাউকে কিছু বলল না। এখন সময় বিকেল 4:30। সারাদিন শুভ্র বাসায় আসেনি। রোদ রান্না করে খাবার খেয়ে শুয়েছে। এমন সময় শুভ্রকে রুমে ঢুকতে দেখে রোদ চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে আছে। শুভ্র এক নজর বিছানার উপর তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল করে ফ্রেশ হয়ে বের হয়। কোমরে তাওয়াল পেঁচিয়ে আবার চোখ পড়ে রোদের ঘুমন্ত মুখের দিকে। যতই সে চেষ্টা করুক না কেন, এই মেয়ের কাছ থেকে নিজেকে দূরে রাখতে সে পারে না। বেহায়া চোখ ওই মেয়ের দিকে যাবে। শুভ্র শার্ট পরে রেডি হয়ে ঘুমন্ত রোদকে কোলে তুলে নেয়। আস্তে করে গিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে রোদ ঘুমের ভান ধরতে গিয়ে সত্যি সত্যি ঘুমিয়ে গেছে। শুভ্র রোদকে কোলে নিয়ে ড্রাইভিং সিটে বসে দেয়। সারা রাস্তা রোদকে কোলে নিয়ে গাড়ি চালিয়ে চৌধুরী বাড়িতে আসে। রোদ এখনো ঘুমিয়ে আছে। শুভ্র রোদকে কোলে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এদিকে নিলয় গার্ডেন ঘুরে ঘুরে ভিডিও করছিল। নীলাকে বাড়ির ভিতরে ঢুকতে দেখে নীলার দিকে দৌড়ে যায়। নীলা কিছুটা অবাক হয়। নীলার সামনে এসে দাঁড়ায় নীলা। তারপর বলে, এই যে খালাম্মা, আপনি কখন আসলেন? নীলার আগে কটমট করতে করতে বলে, অসভ্য লোক, নিজে দেখলে যে এইমাত্র ঢুকলাম, আবার জিজ্ঞাসা করছে কখন আসলাম। নীলা, এই তো বছর খানিক হবে আসছি। মাত্র তো বললেন খালাম্মা, তাহলে মিথ্যে বলছেন কেন? নীলা, দেখলেন যখন তাহলে আমার জিজ্ঞাসা করছেন কেন? আচ্ছা, আপনি মনে হয় কোনো পাবনা থেকে পালিয়ে এসেছেন। আমি একটা কাজ করি, পাবনাতে ফোন। আপনাদের পাগলাগারদ থেকে একজন পাগল পালিয়ে এসেছে। নীলয় থতমত খেয়ে যায়। নীলার কথায় মেখে এসে নীলয়, আমার কোনো সমস্যা নেই পাগলাগারদে যেতে, তবে আমি গেলে আপনাকে সাথে নিয়ে যাব। নীলা, আপনি আসলে একটা হাঁদারাম। ইচ্ছে করছে ধাক্কা দিয়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতে। নীলা আর নীলয় বাড়ির সামনে দাঁড়িয়ে ঝগড়া করছে। এমন সময় নীলা চোখ যায় বাড়ির গেটের দিকে। শুভ্র রোদকে কোলে নিয়ে বাড়িতে ঢুকছে। নীলা নীলয়কে ঝগড়া বাদ দিয়ে অন্যদিকে তাকাতে দেখে নীলাও সেদিকে তাকায়। নীলা আর নীলয় মুখ হা করে তাকিয়েছে। কিছুই মাথায় ঢুকছে না। সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। দিনের বেলা কি স্বপ্ন দেখছে? নীলা নিজের গায়ে চিমটি কেটে, না, এটা তো সত্যি। শুভ্র নীলাদের পাশ কাটিয়ে যেতে যেতে বলে, নীলা, নীলা, গাধাটাকে মুখ বন্ধ করতে বলো, তা না হলে মুখের ভিতর
হাতি, মহিষ, ছাগল যা আসে সব ঢুকে যাবে। শুভ্রর কথায় নীলার মুখ বন্ধ হয়ে কাঁচুমাচু করে মিনমিন করে বলে, এত বড় অপমান ব্রো, আবার এই খালার সামনে? শুভ্র যেতেই নীলা হা হু করে হেসে দেয়, তারপর চলে যায়। বাড়ির ভেতর শুভ্র রোদকে নিজের রুমে শুয়ে দিয়ে নিচে আসে। তা এমন সময় আরব চৌধুরী গম্ভীর কণ্ঠ ভেসে আসে। আরব চৌধুরী, শুভ্র এতদিন কই ছিলে, আর রোদকে কেন নিয়ে গেছো? কাউকে কিছু বলছো না? তুমি চাচ্ছটা কি? শুভ্রর পা থেমে যায়, পিছন ফিরে আরব চৌধুরীর সামনে দিকে তাকায়, তারপর বলে, আমি আমার বউকে যেখানে ইচ্ছে নিয়ে যাব, তাতে কারো অনুমতি বা জানানোর প্রয়োজন মনে করি না আমি। আরব চৌধুরী রাগান্বিত বললেন, আরব চৌধুরী, ও রিয়েলি? রোদ তোমার বউ? সেটা এতদিন পর মনে পড়লো বুঝি? বাহ, খুব সুন্দর। আমি আমার কাজে কাউকে কখনো কৈফিয়ত দেইনি আর দেবও না, বলে ধপ ধপ পা ফেলে বাসা থেকে বেরিয়ে যায়। নীলা দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে রোদের রুমে যায়, কিন্তু রোদকে নিজের রুমে কোথাও দেখে না। কিছু একটা ভেবে শুভ্রের রুমে দরজায় উকি দেয়। রোদ বেডের উপর ঘুমিয়েছে। নীলা চিন্তিত হয়ে রোদের গলায় হাত দেয়, মনে মনে বলে, সব তো ঠিক আছে, তাহলে এইভাবে কোলে নিয়ে আসলো কেন? নীলা রোদকে আস্তে করে ডাকে। রোদ গভীর ঘুমে তলিয়েছে। নীলা রোদকে হালকা ধাক্কা দেয়। রোদের ঘুম হালকা হয়ে পিটপিট করে চোখ খুলে সামনে নীলাকে দেখে এক লাফ দিয়ে ওঠে। চোখ ডলে ডলে আবার তাকায়। হ্যাঁ, সত্যি নীলা তার সামনে। রোদ নীলাকে জড়িয়ে ধরে কিছুটা অবাক হয়। রোদ আশেপাশে তাকায়, অবাক হয়ে বলে, এখানে আসলো কিভাবে? আর সে তো নিজের রুমে ছিল। শুভ্রের রুমে কি করে আসলো? নীলার দিকে তাকিয়ে নীলা সবটা বলে। রোদ দীর্ঘশ্বাস ফেলে, তারপর বলে, নীলা, রোদ তোকে এত শুভ্রভাবে ভালোবাসে, তা না হলে এইভাবে বিয়ের আগে তোকে তুলে নিয়ে যেত না। রোদ তাচ্ছিল্য হাসি হাসে বলে মনে মনে, সে কোনোদিনও ভালোবাসবে না রে নীলা, আমাকে আঘাত করার জন্য বিয়ে করছে, যাতে আমাকে সারা জীবন কষ্ট দিতে পারে। রোদ আস্তে করে বলে, রোদ বাদ দে এইসব কথা। নীলা কিছু বলতে যাবে, এমন সময় হেনা বেগম হন্তদন্ত হয়ে রুমে আসে। রোদকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে থাকে, পুরো শরীর দেখতে থাকে শুভ্র কিছু করছে কিনা। রোদ, নানু প্লিজ থামো, আমি ঠিক আছি। হেনা বেগম রোদের গালে হাত দিয়ে বলে, হেনা বেগম, রোদ ঠিক আছিস? তুই শান্ত হ। রোদ, রোদ, আমি ঠিক আছি নানু, তুমি শান্ত হ। রোদ হেনা বেগমকে গত 2 দিনে যা যা ঘটনা হয়েছে সব বলে। হেনা বেগম খুশিতে হলেও শুভ্রের হঠাৎ এই পরিবর্তন মেনে নিতে পারছেন না, না জানি কি ঘটায় আবার। হেনা বেগম শুভ্রের ফোন দিয়ে অনেক বুঝিয়ে তারপর এই বাড়িতে রোদকে নিয়ে এসেছেন। হাসি বেগম মুখ কালো করেছেন। সে তো দিন দিন কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। আজ রাতে দেখা করতে হবে তার সাথে। কেন জানি না তার মনে হচ্ছে কেউ আবার কিছু জেনে যায়নি তো। রিয়ের আগে ফুঁসছে শুভ্রকে এইভাবে সব খেলা ধুলে মিশিয়ে দিবে। ইচ্ছে করছে এই রোদকে খুন করতে। অয়ন শুভ্রের প্রতিটা কথার উপর দাঁড়িয়ে সব শুনে নেয়। কিছু একটা হারিয়ে ফেলার তীব্র শূন্যতা কাজ করছে বলে তার মনের ভিতর কি তৈরি করবে কিছুই মাথায় আসছে না। শুভ্র বাসা থেকে বের হয়, গেট থেকে বের হয়ে যাবে এমন সময় নিলয় শুভ্রের সামনে এসে দাঁড়ায়। দাঁত কেলে বলে, নিলয় ব্রো, বাসর কেমন হলো? বিড়াল ঠিকঠাক মারতে পেরেছে তো? শুভ্র রাগে কটমট করতে করতে বলে, নিলয় সামনে থেকে সর। নিলয় হেসে ওঠে, রেগে যাচ্ছ কেন ব্রো, বলো না। বিড়াল মেরেছে তো ঠিকঠাক, আমার তো তোমার বাসর ব্লগ ভিডিও বানানো হলো না। শুভ্র রাগে চোয়াল শক্ত হয়ে যায়। বিড়াল তো মারেনি, তবে তোকে মেরে তোর মুখে নকশা চেঞ্জ করে বিড়ালের মতো বানিয়ে দেবো, তারপর এই মুখ নিয়ে ব্লগ ভিডিও বানাবি, গাধা। নিলয় ভয়ে কাতর তাকায় শুভ্রর দিকে, তারপর বলে, আমি তো মজা করছি বলছি, বলে দৌড় লাগে। শুভ্র চলে যায়। এখন সময় 11:30। রোদ শুভ্রের রুমে শুয়েছে, রুম থেকে বেরোয়নি। হেনা বেগম রাতের খাবার রুমে দিয়ে গেছে। রোদ বিছানার উপর শুয়ে এপিট ওপিট করছে, ঘুমাচ্ছে না। বিছানা থেকে উঠে ব্যালকনিতে চলে যায়। সেখানে দাঁড়িয়ে আছে রোদ। কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে রুমের ভিতর থেকে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। রুমের ভিতর ঢুকে শু- শুভ্র রোদ শুভ্রকে দেখে থতমত খেয়ে যায়। কেন যেন অস্থির অস্থির লাগছে সব। ধীরে ধীরে রোদের কাছে
হেঁটে যায়। শুভ্র কিছু বলছে না, এক ধ্যানে তাকিয়ে আছে রোদের দিকে। শুভ্র হঠাৎ রোদের গলা চেপে ধরে আর রাগে চোয়াল শক্ত করে বলতে থাকে, শুভ্র, তুই যদি ভেবে থাকিস যে আমি তোকে স্ত্রীর অধিকার দেব, নিজের কাছে টেনে নিব, তো তুই ভুল। আমার রুমে থাকবি, আমার পাশে থাকবি, কিন্তু তারপর কখনো ভালোবাসা পাবি না। তোকে সারা জীবন কষ্ট দেওয়ার জন্য বিয়ে করছি আমি, তোর জীবন নরক বানিয়ে ছাড়বো। শুভ্রতকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরে দেয়, তারপর রুম থেকে বেরিয়ে যায়। শুভ্র রুম থেকে বেরোতে জানলার পাশ থেকে কারো ছায়া সরে যায়। রোদ ফ্লোরে বসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। রাত 1:30 সেদিকে রুমে এসে শুভ্র রোদকে ফ্লোরে পড়ে থাকতে দেখে ছুটে যায় রোদের কাছে। রোদ শুভ্র রোদকে কোলে করে বিছানায় শুয়ে দিয়ে তাকিয়ে থাকে রোদের দিকে। এদিকে হাসি বেগম একটা অন্ধকার রুমে দাঁড়িয়েছে, কারোর সামনে কিছু একটা বলছে। হাসি বেগম, আমার কেন জানি মনে হচ্ছে শুভ্র সব কিছু ও জেনে যায়নি তো? অপর পাশের লোকটি বলে, না, কিছুই জানতে পারেনি। শুভ্র রোদকে বিয়ে করছে শুধু প্রতিশোধ নিতে, তাছাড়া কিছু না, এত চাপ নেবার দরকার নেই। হাসি বেগম শান্ত হয়, তারপর বলে, হাসি বেগম, এরপর যা করতে হবে ভেবেচিন্তে, কোনো ভুল হলে এতদিনের খেলা শেষ হয়ে যাবে। হাসি বেগম চলে যায়। অয়নের চোখে ঘুম নেই। ইচ্ছে করছে ছুটে চলে যেতে রোদের কাছে, ইচ্ছে থাকলেও অধিকার নেই। অয়ন আনমনে বলে ওঠে, কেন তুমি আমার হলে না রোদ? আমি তোমাকে ছাড়া কী করে বাঁচবো? ভেবেছিলাম দাদিকে বলে তোমার আর আমার বিয়ের কথা বলবো, যাতে তোমাকে আমি সারা জীবন আমার করে পাই। খুব আদর যত্নেই রাখতে চেয়েছি আমার হৃদয় পিঞ্জে, কিন্তু তুমি এখন অন্য কারো কাছে বন্দি। রোদ, আমি ভালো করে জানি শুভ্র তোমায় ভালোবাসে না, নিজের উপর রাগ করে জেদ করে তোমাকে বিয়ে করছে। আমি বেঁচে থাকতে তোমাকে ওই নরকে পুঁততে দেবো না, যে করে হোক আমি তোমাকে ওই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেব। শুভ্র এখনও রোদের দিকে তাকিয়েছে। যখন উঠে যেতে যাবে, রোদ শুভ্রের হাত টেনে ধরে। শুভ্র পিছন ফিরে তাকায়। শুভ্র যখন রোদকে কোলে নিয়ে বেডে শুয়ে দেয়, তখনই রোদের ঘুম ভাঙে। শুভ্র কী করছে দেখার জন্য এতক্ষণ ঘুমের ভান ছিল। রোদ শুভ্রের হাত ধরে নিজের দিকে টান দেয়। শুভ্র রোদের গায়ের উপর পড়ে যায়। রোদ শুভ্রকে জড়িয়ে ধরে। রোদের লম্বা চুলগুলো খোলা এলোমেলো, কান্না করার জন্য চোখ মুখ কুঁচকে লাল হয়েছে। শুভ্র কেন জানি না নেশা ধরে গেছে। আর কিছুক্ষণ এখানে থাকলে কিছু একটা ঘটে যেত। শুভ্র উঠতে যাবে এমন সময় চোখ পড়ে রোদের ঠোঁটের দিকে। চোখ পানি টলমল করছে, ঠোঁট ফুলে আছে, ঠোঁট দুটো কাঁপছে। শুভ্র গোল লেগেছে। ধীরে ধীরে রোদের ঠোঁটের কাছে দিকে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে রোদ চোখ বন্ধ করে নেয়। আবেশে এমন কিছুটা মনে পড়তে শুভ্রের চোখ রক্তিম হয়ে যায়। রাগে পুড়ে শরীর কাঁপছে। রোদের চুলের মুঠি ধরে শুভ্র রাগের শব্দ উচ্চারণ করে, শুভ্র, রূপ দিয়ে আমাকে বশ করতে চাইছিস? 400 গ্রাম ওজন তো হবে না শরীরে এইটুকু মেয়ে, সে কিনা শুভ্র চৌধুরীকে শরীর দেখিয়ে কাছে পেতে চাইছ? চুলের ব্যথায় রোদের চোখ দিয়ে পানি পড়তে থাকে। শুভ্র আবার রেগে গিয়ে বলতে থাকে, শুভ্র, তোর বয়স কত? হ্যাঁ, এইটুকু টিকটিকির বাচ্চা আসছে আমার সাথে হতে। আমি তোকে কতবার বলছি আমাকে উস্কানি দিস না রোদ, তার বিপরীতে তোকে ভয়াবহ কিছু সহ্য করতে হবে। রোদ ফুঁপিয়ে কেঁদে ওঠে। রোদের এখন ভীষণ ভয় করছে। এতক্ষণ নিজের ঘোরে কি করছে সে নিজেও জানে না। শুভ্র রাগে চোখে তাকিয়ে থাকে। শুভ্র, চুপ, একদম চুপ, একেবারে মেরে ফেলবো একটা শব্দ করলে। আমার সামনে নিজেকে ওপেন করে রাখিস, কতবার বারণ করছে। আমি কিন্তু ভালো মানুষ নই রোদ, এক চুল পরিমাণ ছাড় দিব না তোকে। শুভ্র রোদকে ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। সকাল 8টা। শুভ্র সেই সকালেই বেরিয়ে গেছে অফিসের কাছে। রোদ ঘুমিয়েছে এখনও, শরীর অসুস্থ থাকায়। হেনা বেগম আর ডাকেনি। রিয়া শুভ্রের রুমে ঢুকে রোদের মুখে এক জগ পানি ঢেলে দেয়। লাফ দিয়ে ঘুম থেকে ওঠে। রোদ সামনে তাকিয়ে দেখে রিয়া। রোদ কিছুটা অবাক হয়। সকাল সকাল রিয়াকে দেখে বুড়ো কুচকে বলে, রিয়াপু, এইভাবে পানি দিলে কেন? রিয়া কিছু বলতে যাবে, রোদের কাছে এসে বিছানা থেকে হাত টেনে দাঁড় করে চুল চেপে ধরে। রিয়া, এই রূপ দেখে শুভ্রকে ফাঁসিয়েছিস তাই না? এখন তোর এই রুমটাও দখল করছিস। যতই যা করিস, শুভ্র তোকে কোনোদিন স্ত্রী অধিকার দিবে না, আর তোকে ভালোবাসবে শুধু শুধু আমার বলে ধাক্কা দিয়ে দেয়। রোদ টি টেবিলের উপর পড়ে গিয়ে
টি টেবিলে ফল কাটা ছুরি হাতে নিয়ে গিয়ে রেখে রিয়ার গলায় চেপে ধরে। রোদ, আমার স্বামী আমাকে ভালোবাসুক আর না বাসুক সেটা পুরোপুরি আমার ব্যাপার। আর রইল তোর মতো ডাস্টবিনের কথা, তুই কি ভাবছিস সব বিষয়ে আমি সহ্য করলে আমার স্বামীকে তুই আমার থেকে কেড়ে নিবি? তাকে নিয়ে আজে বাজে কথা বলবি, আমি সহ্য করবো? হ্যাঁ? রোদের চোখের দিকে যেন আগুনের ফুলকি বেরোচ্ছে। ছুরিটা আরও গলার সাথে চেপে ধরে দাঁত কটমট করে বলে, আমি সবার অত্যাচার সহ্য করলেও নিজের স্বামীকে নিয়ে কারো সাথে কম্প্রোমাইজ করবো না। আর শুভ্র রুতি এতটা নিচে নেমে যায়নি তোর মতো ডাস্টবিনে হাত দিয়ে নিজেকে নোংরা করবে। রিয়া ভয়ে ঢোক গিলে এ কাকে দেখছে, সে তো ভেবেছিল রোদকে অত্যাচার করবে, ভয় দেখাবে, তারপর শুভ্রের জীবন থেকে সরিয়ে দেবে, কিন্তু উল্টে সে তো ভয় পেয়ে গেল। রোদকে ধাক্কা দিয়ে রিয়া সরিয়ে দেয়। রিয়া ফ্লোরে পড়ে যায়। রোদ রাগে চোখে চেয়ে থাকে। রোদ, শুভ্র চৌধুরীর বউ আমি, আমাকে এতটা অবলা মনে করিস না। রোদ ধপ ধপ পা ফেলে ওয়াশরুমে চলে যায়। রিয়া অবাক হয়, সব স্পষ্ট একসাথে হচ্ছে। রোদ দৌড়ে বের হয়ে যায় রুম থেকে। রিয়া দৌড়ে হাসি বেগমের রুমে এসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। হাসি বেগম ভুরু কুচকে তাকিয়ে থেকে রিয়া হাঁপাতে হাঁপাতে বলে, খালামণি রোদ। হাসি বেগম, রোদ কি? খালামণি, রোদ আমার গলায় ছুরি দিয়েছে কিছুক্ষণ আগে, যা করছে সব খুলে বলে। কিন্তু হাসি বেগম এইসব কিছু বিশ্বাস হচ্ছে না। এই যেই মেয়েকে কিনা এত বছর অত্যাচার করছে, যে মেয়ে কিনা একটা টু শব্দ করেনি, সে কিনা প্রতিবাদ করবে? হাসি বেগম রাগে চোখে তাকিয়ে বলে, হাসি বেগম, রিয়া তোমার মাথা ঠিক আছে, রুমে গিয়ে রেস্ট নাও। তোমাকে বলেছিলাম শুভ্রকে নিজের আয়ত্তে আনতে, আর তুমি কি সব আবল তাবল করছো? হ্যাঁ, নিজের রুমে যাও। খালামণি বিশ্বাস করো আমি সত্যি বলছি। হাসি বেগম রাগে চোখে তাকায়। রিয়া মাথা নিচু করে বেরিয়ে যায়। রোদ ফ্রেশ হয়ে বেডরুম বের হয়ে রুমের নিচে আসে। মীরা বেগম কিচেনে কাজ করছে। রোদকে থেকে রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমে যায়। রোদের চোখের পানি টলমল। এই মীরা বেগম তাকে খুব ভালোবাসতো একসময়, নিজের মেয়ের থেকেও বেশি। কিন্তু এই 7 বছর ধরে রোদকে এড়িয়ে যান। একা কোথাও থাকলে রোদকে দেখলে পাশ কাটিয়ে চলে যান। রোজ সকালে নাস্তা করে বাড়ির বাইরে গার্ডেনের দিকে যায়। এমন সময় চোখ পড়ে নীলা আর নিলয়ের দিকে। নিলয়ের চুল ধরে আছে। নীলার চুল ধরে আছে। দুজনে ঝগড়া করছে। রোদ মুখে হাত দিয়ে দাঁড়িয়েছে। এরা বাচ্চাদের মতো কি শুরু করছে কিছুক্ষণ আগে। নীলা রোদকে দেখতে চৌধুরী বাড়িতে আসে। এমন সময় নীলার সামনে এসে দাঁড়ায়। নীলা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে, মনে মনে বলে, মোট জ্বালায় এই বাড়িতে আসলে এই গাধাটার মুখ দেখতে হয়। নীলায়ের দিকে তাকিয়ে দাঁত কিলিয়ে বলে, তারপর বলে, খালাম্মা কেন আসছেন? নীলা রাগান্বিত হয়ে বলে, নীলা, কুদ্দুস মিয়া আপনি কি কোনো কাজ নেই আমাকে খালাম্মা? না, আমার তেমন কোনো কাজ নেই আপনাকে খালাম্মা ডাকা ছাড়া। এই কথায় কথায় খালাম্মা বলবে না বলে দিচ্ছে, তাহলে কিন্তু ভালো হবে না। নিলে আচ্ছা ঠিক আছে খালাম্মা, এ না থুক্কু, কথায় কথায় খালাম্মাও বলবো না, গানে গানে বলবো। নীলার দিকে তাকে যে এরপর বলে, আপনাকে তো আমি আজকে শেষ করে ফেলবো। নীলা বাঁকা এসে বলে, শেষ তো অনেক আগেই হয়ে গেছি খালাম্মা। আপনি আসলে একটা গাধা, আপনাকে ইচ্ছে করছে পচা নর্দমায় চুবিয়ে মারতে। নীলয় নীলা রাগতে দেখে আবার হাসে। নীলা যেন পুরো শরীর রাগে আগুন জ্বলেছে। নীলা রেগে নীলয়ের চুল ধরে টেনে। নীলা আ বলে শব্দ করে ব্যথায়। নীলয়, লাগছে আমার খালাম্মা, ছাড়েন। নীলা, লাগছে না তাই আর খালাম্মা খালাম্মা করবেন? হ্যাঁ নীলয়, খালাম্মা মাফ করে দেন, আর খালাম্মা বলবো না খালাম্মা। নীলা রেগে গিয়ে আরো জোরে চুল টেনে ধরে বলে, আপনি আসলে একটা অসভ্য লোক। খালাম্মা এই অদম বেচারাকে ছেড়ে দেয়, দয়া করুন খালাম্মা। নীলা রাগে আরো জোরে চুল টেনে ধরে। নীলায় দুষ্ট এসে নীলার চুল ধরে, তারপর বলে, আপনি যদি আমার চুল না ছাড়েন খালাম্মা, তাহলে আমি আপনার চুল ছাড়বো না। এদিকে নীলার চুল ধরে টানছে, অন্যদিকে নীলয় চুল ধরে খালাম্মা খালাম্মা করছে। রোদ তাড়াতাড়ি গিয়ে দুজনকে দুদিন থেকে সরিয়ে দেয়। নিলয় ভাই, অয়ন ভাই কি শুরু করছে? আপনারা বাচ্চাদের মতো চুল টানাটানি করছেন? হ্যাঁ? নিলয় রোদকে দেখে দাঁত কেলে হাসে। নিলয়, ভাবি আসলে আপনার বান্ধবী আমার বিয়ান, সেই হিসেবে একটু বিয়ানের সাথে চুল টানাটানি দেখছিলাম, বিয়ানের চুলগুলো আসলে কিনা। রোদ ভাবি ডাক শুনে লজ্জায় নিচু করে ফেলে। নিলয়ের দিকে রাগি চোখে তাকিয়ে বলে, নীলাকে চোখ টিপ মেরে বাড়ির গেট থেকে বেরিয়ে যায়। নীলা ভুরুজ কুচকে রোদের দিকে তাকায়, তারপর বলে, এতে লজ্জা পেতে হবে না হে লজ্জাবতী লাজুকেতা।
রোদ মাথা তুলে নীলার দিকে তাকায়। নীলা ফিক করে হেসে দেয়, তারপর বলে, নীলা, না জানি কোন বদজিন আমার পিছনে পড়েছে। তোদের বাড়িতে আসলে ওই হাদারামের সাথে আমার ধাক্কা, গায়ে পড়ে আসবে ঝগড়া করতে, কানের কাছে এসে খালাম্মা খালাম্মা করবে। এইবারে ছেলেদের জন্মের সময় হয়তো করলার রস দিয়েছে মুখে, তাই ভালো কথা মুখ থেকে বেরোয় না। রোদ নীলার হাত ধরলো, আর বাদ দে সব, চল বাড়ির ভিতরে। নীলা রোদকে বাসার ভিতরে নিয়ে যায়। সে দিয়ে নামছে আরব চৌধুরী, হেনা বেগম সবাই বসে পানি চেপেছেন। আরব চৌধুরী রোদের পাশে এসে দাঁড়ায়, তারপর বলে, আরব চৌধুরী, রোদ মা তুমি কেমন আছো? রোদ আস্তে করে বলে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মামা আপনি কেমন আছেন? আমি ভালোই আছি মা। রোদ মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। রোদ আরব চৌধুরীর দিকে তাকিয়ে বলে, জি মা, বলুন মামা। আরব চৌধুরী, তোমার সাথে শুভ্র কোনো বাজে ব্যবহার বা গায়ে হাত তোলা? তুমি ভয় পেতে হবে না মা, তুমি নির্ভয়ে বলো। রোদ একটু হেসে বলে, না মামা, আমার সাথে সেরকম কিছুই করে না। আরব চৌধুরী রোদের মাথায় হাত বুলিয়ে বলেন, আরব চৌধুরী, মা, মনের ভেতর কোনো সংকোচ রাখবে না। আর আমি অফিসের কাছে কিছুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি, কবে ফিরতে পারবো জানি না। হাসি বেগম আরব চৌধুরী যাওয়ার কথা শুনে বাঁকা হাসেন। আরব চৌধুরী আবার বলেন, আরব চৌধুরী, রোদ মা, শুভ্র যদি তোমার গায়ে হাত তুলে বা আজে বাজে বলে, তাহলে তুমি আমাকে সাথে সাথে কল দিবে, তারপর আমি ওর ব্যবস্থা করব। রোদ আস্তে করে মাথা দুলে। আরব চৌধুরী হেনা বেগমের কাছে এসে তার কাছে চলে যায়। সময় 8:30। রোদ নিজের রুমে শুয়ে আছে। সারাদিন শুভ্রের দেখা মেলেনি বাড়িতে, হয়তো অফিসের কাজ নিয়ে ব্যস্ত। রোজ সকাল থেকে সারাদিন নীলার সাথেই ছিল। নীলা সন্ধ্যা আবার আগে গিয়ে বাড়ি চলে গেছে। রোজ শুভ্রের দরজার কাছে এসে উঁকি দিয়ে ঝুঁকি দিচ্ছে, কিন্তু শুভ্রের ছায়া দেখেনি। নীলাপুর বিয়ের পর বাড়িটা আবার খালি হয়ে গেছে। অহনা টিনা চলে গেছে হোস্টেলে। অহনা টিনা সমবয়সী, তারা দুজনে একসাথে হোস্টেল থেকে পড়াশোনা করে। নীলাপুর বিয়ের জন্য আসলো, বাড়িটা আবার ফাঁকা হয়ে গেছে। বাড়ি এখন একেবারে ফাঁকা। রোদ রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে, আর ওদিকে তাকায়, আশেপাশে কাউকে দেখছে না। কেন যেন বাড়িটা নিস্তব্ধ। রোদ নিচে ধীর পায়ে হেঁটে কিচেনের দিকে যায়। রাতের খাবার খেয়ে আবার উপরে উঠে হেনা বেগমের রুমে যায়। হেনা বেগম বিছানার সাথে হেলান দিয়ে পান খাচ্ছেন আর বই পড়ছেন। রোদকে রুমে ঢুকতে দেখে চশমাটা খুলে রোদের দিকে তাকান। রোদকে নিজের কাছে ডেকে হেনা বেগম এর কোলে মাথা রাখেন। হেনা বেগম পান চেপতে চেপতে বলেন, হেনা বেগম, রোদ, শুভ্র দাদুভাইয়ের সাথে সব ঠিক আছে তো? তোর গায়ে কি এখনো হাত তোলে? রোদ শুভ্রের কথা শুনে ফুপিয়ে ওঠে। হেনা বেগম রোদের মাথায় হাত বুলি বলে, হেনা বেগম, কাঁদিস না রে রোদ, ধৈর্য ধর, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। হেনা বেগম একটু থেমে আবার বলতে শুরু করেন, হেনা বেগম, রোদ, পুরুষ মানুষের মন হচ্ছে পাথরের মতো, সারা জীবন মাথা ঠুকে কাঁদলেও বোঝা যায় না। আবার সেই পুরুষ মনে যদি একবার ভালোবাসা সৃষ্টি করতে পারিস, তাহলে তাকে সারা জীবন আগলে রাখা নিজের ভালোবাসা থেকে। রোদ ঘুরে হেনা বেগমের মুখের দিকে তাকায়, চোখে পানি। হেনা বেগম রোদের মুখের চোখের পানি মুছে মুচকে আসেন, তারপর বলেন, হেনা বেগম, রোদ, নিজেকে দুর্বল করিস না, আর নিজের অধিকার তুই এখন নিজে বুঝিস। শুভ্র এখন তোর আইনিভাবে স্বামী, পুরো অধিকার আছে শুভ্রের উপর। তুই যদি নিজে প্রতিবাদ না করিস, তাহলে দিনের পর দিন তোর উপর অত্যাচার বাড়বে। শুভ্রকে বুঝিয়ে বল, সময় থাকতে নিজের স্বামী আঁচলে বাঁধা যেন কোথাও পালাতে না পারে। রোদ চুপচাপ হেনা বেগমের কথা শুনছে। রোদ হেনা বেগমের কথা শুনতে শুনতে একসময় ঘুমিয়ে যায়। হেনা বেগম রোদকে ঘুমাতে দেখে রোদকে বালিশে ভালো করে শুয়ে দেয়। সেও পাশ ফিরে শুয়ে পড়ে। রাত 12:30। অয়ন বাসায় এসেছে রাত 1টার পরে। খাওয়া দাওয়া শেষ করে তারপর কতক্ষণ রেস্ট নিয়ে ছাদে চলে যায় রোদকে খুঁজতে, কিন্তু রোদ নেই। শুভ্রের রোদের রুমে খুঁজেও কিন্তু কোথাও পায় না। রোদ হঠাৎ করে ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে বসে। হেনা বেগম গভীর ঘুমে রোদকে কিছু বলে না। বিছানা থেকে উঠে দাঁড়ায়। আস্তে করে হেনা বেগম রুম থেকে বেরিয়ে যায়। অয়ন রোদকে হেনা বেগমের রুম থেকে আসতে দেখে এক ধ্যানে তাকিয়েছে রোদের দিকে। ঘুম ঘুম চোখ, মুখ ফুলে লাল হয়ে গেছে, হাত খোঁপা করা চুল, মুখের কাছে ছোট ছোট চুলগুলো এলোমেলো করে আছে। অসম্ভব সুন্দর লাগছে রোদকে। রোদ অয়নকে খেয়াল করলো। হঠাৎ অয়ন রোদের সামনে দাঁড়ায়। রোদ কিছুটা ভয় পায়, দু কদম পিছিয়ে যায়। অয়নকে দেখে বুকে থুতু দেয়। অয়ন রোদকে দেখে মুচকে আসে। অয়ন রোদকে উদ্দেশ্য বলে, অয়ন, রোদ, তোমার সাথে আমার কিছু কথা আছে। রোদ আস্তে করে বলে, জি বলুন ভাইয়া। এখানে না, ছাদে চলো। ভাইয়া এখানে চলো।
এখানে বলেন, প্লিজ রোদ, একটুখানি মাত্র। রোদ অয়নের মুখের দিকে তাকিয়ে ছাদের দিকে হাঁটা দেয়। অয়ন আর রোদের পিছু পিছু হাঁটা দেয়। রোদ ছাদে এসে দাঁড়ায়। অয়ন উদ্দেশ্যে বলে, জি ভাইয়া বলুন। অয়ন মাথা চুলকে। রোদ ভুরু কুচকে তাকিয়েছে। ভাইয়া কি হলো, কিছু বলছেন না? অয়ন এখনো চুপ করে আছে। রোদ বিরক্তিতে নাক মুখ কুচকে ফেলে। যখনই ছাদ থেকে যেতে যাবে এমন সময় অয়ন রোদের হাত টেনে ধরে। আই লাভ ইউ রোদ, আই রিয়েলি লাভ ইউ। রোদ অবাক হয়ে অয়নের দিকে তাকিয়েছে। কি বলছেন অয়ন ভাই? আমি ঠিকই বলছি রোদ, তোকে আমার চাই। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি, যে কোনো মূল্যে তোমাকে চাই। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। রোদের চোখের পানি টলমল করছে। রোদ বলে, অয়ন ভাই আপনার মাথা ঠিক নেই, প্লিজ আপনার আমার হাতটা ছাড়ুন, আমাকে যেতে দিন। অয়ন যেন বদ্ধ উন্মাদ হয়ে গেছে। রোদের হাত টেনে রোদকে জড়িয়ে ধরে বলতে থাকে, অয়ন তোমাকে আমি কোথাও যেতে দেবো না রোদ, তুমি শুধু আমার। আমি জানি সুব্রতকে ভালোবাসে না, শুভ্র তোমাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করছে, আমি তোমাকে কোনো কষ্ট দেবো না রোদ। তুমি শুভ্রকে ছেড়ে আমার কাছে আসবে, আমি তোমাকে আমার আদর ভালোবাসা দিয়ে সারা জীবন আগলে রাখবো। শুভ্র হঠাৎ রোদের হাত টেনে ধরে অয়নের কাছ থেকে সরিয়ে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারে। ঘটনা এত দ্রুত হয়েছে যে কিছু বুঝতে কয়েক সেকেন্ড লেগে যায়। কিছুক্ষণ আগে সারাদিনের ব্যস্ততা শেষ করে বাড়ি ঢুকে শুভ্র সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হঠাৎ চোখ পড়ে অয়নের দিকে। ছাদের দিকে হাঁটছে পাশে একটা মেয়ে, তবে পিছন ফিরে তাকে অভয় ভালো করে বুঝতে পারছে না। শুভ্র কৌতূহলবশত অয়নের পিছনে। হঠাৎ হাতে থাকা সাইলেন্ট করা ফোনটা আলো জ্বলে ওঠে। কল আসতে শুভ্রের কথা শেষ করে দ্রুত পায়ে ছাদে ওঠে। ছাদে উঠে অপ্রকাশিত কিছু দৃশ্যের চোখে পড়তে রাগে চোখ রক্ত উঠেছে, ঘাড়ের রগগুলো। রোদ ছাদের ফ্লোর পড়ে আছে। অয়ন কিছুটা অবাক হয়ে তাকিয়েছে শুভ্রের দিকে। এমন সময় শুভ্রকে এখানে আশা করেনি। রোদের চুলের মুঠি ধরে দাঁড় করে শুভ্রের আগে ডিডি করতে থাকে। বা খুব সুন্দর পিরিচ চলছে তাহলে, হ্যাঁ? ব্যথায় রোদের চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্র আবার বলে, পাতা থাকতে অন্য পাতারের কাছে আসছিস তাই না? একটা দিয়ে হয় না তোর, বেয়াদবের বাচ্চা। শুভ্র আবার রোদকে থাপ্পড় মারতেছে। এমন সময় অয়ন শুভ্রের হাত ধরে। অয়ন শুভ্রকে উদ্দেশ্য করে বলে, শুভ্র দেখ, রোদের কোনো দোষ নেই, রোদকে আমি ডেকে এনেছি, রোদকে ছাড়। এইভাবে রোদকে মারার রাইট নেই তোর। শুভ্র রোদকে ছেড়ে দিয়ে অয়নের শার্টের কলার চেপে ধরে, তুই আমাকে রাইট শিখাবি? আমি কি করব না করব তুই শিখাবি, হ্যাঁ? অয়ন, আজ শেষবার তোকে বলে দিচ্ছি, আমাদের দুজনের মাঝে তুই আসবি না, তাহলে ভুলে যাব তুই আমার ভাই। বলে অয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রোদের হাত ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে এসে দরজা লাগিয়ে দেয়। রোদকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। শুভ্র হাঁটু গেড়ে রোদের সামনে বসে রোদের গাল চেপে ধরে রিরি করতে করতে বলে, আদর ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে তাকে, যার জন্য তুই এত রাতে আদর ভালোবাসা পেতে ছাদে গিয়েছিলি। তোর ড্যাশের সাথে কি? রোদের ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্র আবার বলতে থাকে, কি বলেছিলাম আমাকে উস্কানি দিস না, তাহলে বিপরীতে তোকে ভয়াবহ কিছু সহ্য করতে হবে। কেন শুনলি না আমার কথা বল? শুভ্র রোদের হাত গাল থেকে সরিয়ে কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস করুন, আপনি যা ভাবছেন সে সব কিছু না, প্লিজ আমাকে ছেড়ে দিন। শুভ্রের রাগ যেন দাউ দাউ করে কয়েক গুণ বেড়ে যায়। শুভ্র রোদের চুলের মুঠ ধরে, ও তাই, এত রাতে কি তাহলে তাহাজ্জুদ পড়তে গিয়েছিলি তুই তোর নিয়ে? হ্যাঁ নষ্টা কোথাকার, তোর মতো ডাস্টবিনকে আমি রাখবো না, তোকে আমি শেষ করে ফেলবো। আপনি যা ভাবছেন সেসব কিছু না, বিশ্বাস করুন। কাঁদতে কাঁদতে শুভ্র জোরে হাসতে থাকে। তারপর বলে, বিশ্বাস? তাও তোর মতো খুনিকে? হ্যাঁ? রোদ কিছুটা অবাক হয়। শুভ্র তাকে খুনি বলছে কেন? আপনি কি বলছেন আমি কাকে খুন করছি? আর খুনি কেন বলছেন? শুভ্র রোদের হাত টেনে ধরে দাঁড় করে বলে, সব যেন শুনে না জানার ভান ধরিস না রোদ। তুই কি ভেবেছিস এই ভেতরে খারাপ রূপ দেখবো না? আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। শুভ্র রোদের চুলের মুঠি ধরে বলে, কিছু বুঝতে পারছিস না তাই না? তুই একটা খুনি খুনি খুনি। তোকে সবাই মাফ করলে আমি তোকে কখনোই মাফ করবো না, কোনোদিনও না। রোদ কাঁদতে থাকে। আমি কাকে খুন করছি কি বলছেন আপনি? শুভ্র চোখে রক্ত উঠে যায়। কাকে খুন করছি? তাড়াতাড়ি সব ভুলে গেলি? তোর কারণে আমার মাকে হেরেছে, আমার জীবনে সব থেকে মূল্যবান মানুষকে হেরেছি। ও সরি, তোর কারণে তুই নিজ হাতে খুন করছিস আমার মাকে।
রোদ অবাক হয়ে তাকিয়ে থাকে শুভ্রের দিকে। শুভ্রের চোখ লাল হয়ে যায়। রোদ ধপ করে ফ্লোরে বসে পড়ে, আস্তে করে বলে, মামিকে আমি খুন করছি? কান্না অবস্থায় রোদ পাথরের মূর্তির মতো পড়েছে, চোখ দিয়ে অনবরত পানি ধরছে। এতদিনে শুভ্র তার প্রতি খারাপ ব্যবহারের কারণ, এই জন্য শুভ্র তাকে এত ঘৃণা করে, এই জন্য এত বছর বিদেশে ছিল। রোদ স্তব্ধ হয়ে যায়। শুভ্র জোরে জোরে হাসছে, রোদের সামনে হাঁটু গেড়ে বসে চুলের মুঠি ধরে বলে, কি কথা বন্ধ হয়ে গেলে? জানতাম এটাই হবে। আজকে তোর শেষ দিন, তোর মতো বাজেতে আমি বাঁচিয়ে রাখতো। রোদের মুখে কোনো স্বপ্ন নেই। শুদ্ধ দাঁড়িয়ে কোমরে বেল খুলে রোদকে ইচ্ছে মতো মারতে লাগে, যতক্ষণ না নিজের রাগ কমে। রোদ ফ্লোরে লুটিয়ে পড়ে। রোদের মুখ থেকে কোনো শব্দ বেরোয় না। রোদ মাস সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে শুভ্রের হাতের বেল দূরে ছুঁড়ে মেরে রুম থেকে বেরিয়ে যায়, রুমের দরজা লক করে। গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায় বাড়ি। প্রায় 1 ঘন্টা রাস্তা 15 মিনিট ড্রাইভ করে শুভ্র গেস্ট হাউসে আসে। শুভ্র বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করে, পুরো বাড়ি তছনছ করে ফেলে। কিছুক্ষণ আগে সাজানো গোছানো বাড়িটার জন্য এক বস্তি মনে হচ্ছে। শুভ্র কোনোভাবে রাগ কমাতে পারে না, দেওয়াল ঘেঁষে পড়ে, হাত দিয়ে অনবরত রক্ত পড়ছে। সকাল 7:30। জানলা ভেদ করে সূর্যের রশ্মি পড়ে রোদের মুখে। চোখ মুখ কুঁচকে ফেলে রোদ পিট পিট করে চোখ খুলে তাকায়। নিজের অবস্থান বুঝতে পারে কয়েক সেকেন্ড লাগে। ফ্লোরে শুয়ে আছে রোদ। রাতের কথা মনে পড়তে চোখের কোণে পানি চলে এসলো। আস্তে করে ওঠার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ। শরীরে প্রচণ্ড ব্যথায় আবার ফ্লোরে লুটিয়ে পড়ে। শরীরে ব্যথা রোদ কান্না করে দেয়। অসহ্য যন্ত্রণা হচ্ছে। ফর্সা পায়ে কালচে দাগ পড়ছে, কোনো কোনো জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে বেল্টের আঘাতে। মুখ শুকনো, ঠোঁটের কোণে রক্ত জমাট। রোদ আস্তে করে উঠে দাঁড়ায়, বেডের পাশ থেকে উঠে দাঁড়ায়। আস্তে আস্তে ওয়াশরুমের দিকে হাঁটতে থাকে। ওয়াশরুমে ঢুকে ঝর্ণার পানি ছেড়ে দেয়। গায়ে ঠান্ডা পানি পড়তে পুরো শরীর জ্বলে ওঠে, ব্যথায় চোখ দিয়ে পানি। হঠাৎ রুম থেকে হেনা বেগমের ডাক আসে। হেনা বেগম রোদকে ডাকছে। রোদ তো সেই পুরো বাড়ি খুঁজে কোথাও পায়নি। পরে শুভ্রের রুমে এসে দেখে দরজা আটকানো, আবার চলে যায়। পরে কিছু একটা ভেবে রুমের পাশ দিয়ে ভেতর থেকে শব্দ আসে, ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। হেনা বেগম রোদকে বলে, হেনা বেগম কী করছিস রোদ? রোদ নিজেকে স্বাভাবিক করতে পারে না, মুখে ওড়না চেপে ফুপিয়ে কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে বলে, নানু আমি গোসল করছি। হেনা বেগম ভুরু কুচকে ফেলে, তারপর কিছু একটা ভেবে মুচকে সে মনে মনে বলে, তাহলে রোদ শুভ্র ভাইয়ের সাথে সব ঠিকঠাক। হেনা বেগম হাসি হাসি মুখে রোদকে উদ্দেশ্য করে, হেনা বেগম গোসল শেষ করে তাড়াতাড়ি নিচে নাস্তা করে। রোদ তাড়াতাড়ি বলে ওঠে, নানু তুমি আমার খাবার রুমে পাঠিয়ে দিও প্লিজ, আমার ভালো লাগছে না, নিচে যেতে পারছে না। হেনা বেগম বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোর খাবার রুমে পাঠিয়ে দিচ্ছি, তোর নিচে যেতে হবে না। হেনা বেগম রুম থেকে বেরিয়ে খুশি হয়ে মনে মনে। রোদ ঝর্ণার নিচে বসে আছে, পুরো শরীর জ্বলছে। কাঁদতে কাঁদতে বলে, রোদ ভালোবাসা ভালো যখন বাঁচতেই পারবে না, আঘাত কেন করেন? সারা রাত ঘুমায়নি শুভ্র। ড্রয়িং রুমে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসেছে। হাত থেকে রক্ত পড়তে পড়তে শুকিয়ে গেছে, চোখ দুটো লাল হয়ে গেছে। হঠাৎ পকেট থেকে ফোনটা বের করে শুভ্র ফোনটা রিসিভ করে কানে ধরে। পরক্ষণে আস্তে করে বলে উঠে বসে, হাতে একটা রুমাল পেঁচিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। রোদ প্রায় 1 ঘন্টা শাওয়ার নিয়ে গোসল করে বের হয়ে টি টেবিলে খাবার রাখা, ধীর পায়ে আয়নার সামনে দাঁড়ায়, নিজের দিকে তাকায় পড়ে যায়। কালকে রাতের কথা। কালকে সে এক অন্য শুভ্রকে দেখেছিল, যার চোখে ছিল ঘৃণা রাগ। রোদের ঠোঁট কেঁপে ওঠে, চোখ দিয়ে অনবরত পানি। চোখের পানি মুছে আয়নার দিকে তাকায়, তারপর বলে, রোদ আমি তাকে ভালোবাসি বলে আজ পর্যন্ত অনেক আঘাত সহ্য করেছি। এবার বাজে কথা শুনে অত্যাচার সহ্য করে পড়ে আছি এই বাড়িতে শুধু তার একটু ভালোবাসার জন্য। শুধু ভেবেছি সে হয়তো আমাকে একদিন না একদিন মেনে নেবে, কিন্তু না, আমার ভাবনা মিথ্যে। তার মতো নিষ্ঠুর মানুষ কাউকে ভালোবাসতে পারে না। রোদের চোখে পানি মুজায় খাবারের প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নিজের রুমে ঢুকে দরজা লাগে। 3 দিন পর নীলা আসে চৌধুরী বাড়িতে। মামার বাড়ি থেকে ফিরে রোদের সাথে দেখা করতে আসে। সিঁড়ি দিয়ে উঠে রোদের রুমের দিকে যাচ্ছিল নীলা, এমন সময় পিছন থেকে খালাম্মার ডাক শুনে পিছন ফিরে তাকায়। নীলা নিলয়কে দেখে সামনে ফিরে তাড়াতাড়ি হাঁটা দেয়। এমন সময় নিলয়কে হাঁটতে দেখে দৌড়ে নীলার কাছে যায়, পা পিছলে ধপাস করে পড়ে যায়। নীলার চিৎকার
বউ বাঁচাও। নীলার চিৎকার শুনে পিছন ফিরে তাকায়, নীলা ফ্লোর পড়েছে। নীলাকে তাকাতে দেখে নীলা ফ্লোরে শুয়ে শুয়ে এক হাত দিয়ে নীলা দিকে দাঁত কেলে হাসছে। নীলা ভুরু কুচকে তাকায়, তারপর বলে, এই আপনি এখানে এভাবে গাধার মতো শুয়ে আছেন কেন? আমি তো আপনাকে দেখছিলাম খালাম্মা, আসলে দাঁড়িয়ে দেখতে দেখতে পাচ্ছিলাম না ভালো করে, তাই শুয়ে শুয়ে দেখছি। আসলে সব কিছু শান্তি থাকা দরকার। নীলা হ্যাবলার মতো তাকিয়েছে নীলয়ের দিকে। এমনি এমনি আর গাধাকে গাধা বলি না, আসলে আপনি একটা গাধা। বলে নীলা চলে যায়। নীলা গালে হাত দিয়ে সরিয়ে ফ্লোরে মাথা এলিয়ে দেয়, কাঁদো কাঁদো গলা বলে, হে আমার কপাল, ভাবি যে তুমি কি আমার কপালে পড়েই লিখেছ? পড়তে পড়তে আমার কোমরের অবস্থা 12 থেকে বেজে গেছে 13। নীলা মনে মনে আওড়ালো, খালাম্মা কাছে আসলে আমি পড়ে যাই, নিশ্চিত খালাম্মার সাথে বদজিন আছে। আস্তে করে উঠে দাঁড়ায় নীলা, পা খোঁড়াতে খোঁড়াতে নিজের রুমে চলে যায় আর বলতে থাকে, আমি আর এই খালাম্মার কাছে আসবো না। নীলা শুভ্রের রুমের দিকে যায়, কিন্তু সেখানে রোদকে না পেয়ে রোদের রুমে দিয়েছে, সেটা ব্যালকনিতে দাঁড়িয়েছে। এখন সময় বিকাল 4:30। এই 3 দিনে রোদ রুম থেকে বেরোয়নি, রুমের ভিতরে বন্দি করে রেখেছে। নীলা রোদকে পিছন থেকে জড়িয়ে দিল। রোদ নীলাকে দেখে হাসি ফুটল মুখে, জানো অনেক মিস করছি তোকে, কেমন আছিস? রোদ মুচকে এসে তারপর বলে, আমি ভালো আছি, তুই কেমন? আমি ভালো আছি। রোদ নীলাকে আশায় একটু ভালো লাগে, এই মানুষটা যে কিনা তাকে সবসময় হাসাতে পারে। তবে রোদ নীলাকে সেদিন রাতের ঘটনা বলে, নীলাকে বললে কুরুক্ষেত্র বাঁধবে। অয়ন এই 3 দিন রোদকে কোথাও দেখেনি। রুমে যেতে চেয়েছিল কিন্তু কিছু একটা ভেবে যায়নি, কেন জানি না। এই সবের জন্য নিজেকে অপরাধী মানছে। ওদিকে শুভ্র একটা হোস্টেলের কাছে দাঁড়িয়েছে, এমন সময় হোস্টেলের গেট থেকে একটা মেয়ে জড়িয়ে এসে জড়িয়ে ধরে। শুভ্র মেয়েটাকেও জড়িয়ে ধরে। এতদিন পর নিজের আদরের ছোট বোনকে দেখে শুভ্র চোখ ছলছল করে ওঠে। রুহি শুভ্র জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে, কান্না মিশ্র কণ্ঠে শুভ্রর উদ্দেশ্য বলে, রুহি ভাইয়া তুমি দেশে আসছো 1 মাস হয়ে গেছে, আর আসছো আজকে আমাকে দেখতে অভিমানী স্বরে। শুভ্র রুহির মাথায় হাত বুলে বলে, অনেক কাজে ব্যস্ত ছিলাম রুহি, তার জন্য দেখা করতে আসতে পারিনি। রুহি মুখ ফুলে অন্যদিকে তাকায়। শুভ্র বোনের অভিমান ভাঙাতে কানে হাত দিয়ে বলে, সরি বুড়ি, এমন হবে না, তুই এইবারের মতো মাফ করে দে। রুহি শুভ্রর দিকে তাকিয়ে বলে, মাফ করতে পারি, তবে এক সত্যি। কি সত্য বলো? সব সত্যের আছে। সত্যি বলবে তো ভাইয়া, তাই প্রমিস? ওকে প্রমিস। রুহি শুভ্রর দিকে তাকিয়ে বলে, আমি বাড়িতে যেতে চাই, তুমি আমাকে না করতে পারবে না। আমি আর হোস্টেল থেকে পড়াশোনা করব না, আমি দাদুকে দেখতে চাই, আব্বুকে দেখবো, রোদকে অনেকদিন দেখি না। শুভ্র কপাল কুঁচকেছে, রাগে চোখে তাকিয়ে থাকে রুহির দিকে। এটা কখনোই সম্ভব না, আমি তোকে ওই বাড়িতে নিবই না। রুহি চোখে পানি টলমল যে দেখে শুভ্রকে উদ্দেশ্য করে, তুমি যদি আমাকে বাড়ি নিয়ে না যাও তো আমি এখান থেকে দেখেন ইচ্ছা চলে যাব। শুভ্র রেগে গাড়িতে উঠে যায়। রুহি চোখ দিয়ে পানি পড়ছে, চোখ হয়ে পানি নিয়ে হোস্টেলের দিকে হাঁটা দেয়। 7 বছরের বেশি সময় হয়েছে নিজ বাড়িতে যায় না রুহি, এমনকি কারোর সাথে যোগাযোগ করে না। শুভ্র বিদেশে যাওয়ার আগে রুহিকে হোস্টেলে রেখে যায়, তারপর বিদেশে গিয়ে মাঝে মাঝে খোঁজখবর নিত। রুহি কান্না করতে করতে হোস্টেলের ভিতরে যায়। এত বড় পরিবার থাকতে তাকে হোস্টেলে একা পড়ে থাকতে হয়। রাত 12টা। রোদ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, কিছুতেই চোখে ঘুম আসছে না। মনে সুখ না থাকলে কি আর চোখে ঘুম ধরা দেয়? সে আজ তার বিশ্বাসের কাছে লজ্জিত। রোদ আগের থেকে অনেকটা চুপচাপ হয়ে গেছে, প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয় না। নিজেকে যেন 4 দেওয়ালে বন্দি করে রেখেছে। আজ 3 দিন পর বাড়িতে এসে শুভ্র এই 3 দিনে একটিবারের জন্য বাড়ি আসেনি। রুমে গিয়ে কিছুটা অবাক হয়, রোদ নেই কোথাও। কিছু একটা ভেবে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় বসে হারিয়ে যায় ঘুমের রাজ্যে। সকাল 10টা। গাড়ি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছে শুভ্র। আজ তার সব থেকে কাছের বন্ধু আসবে তাকেই রিসিভ করতে। হঠাৎ গাড়ির সামনে কেউ এসে পড়ে, সাথে সাথে শুভ্র ব্রেক করে। শুভ্র গাড়ি থেকে বেরিয়ে এসে গাড়ির সামনে একটা ময়লা কাপড় পরা মধ্যবয়স্ক মহিলা পড়ে আছে। আশেপাশে তাকিয়ে আছে, কেউ এগিয়ে আসছে না। মহিলাটার মাথা থেকে রক্ত পড়ছে। হঠাৎ একটা মেয়ে দৌড়ে আসে, মেয়েটা মহিলার মাথা কোলের উপর নিয়ে রাখতে থাকে। আন্টি কী হয়েছে বলুন? শুভ্র মহিলাটাকে কোলে করে নিয়ে গাড়িতে বসায়। রক্তের কারণে মুখ দেখা যাচ্ছে না ভালো করে। শুভ্র মহিলাকে কোলে নিয়ে হাসপাতালে নিয়ে যায়, সাথে সেই অচেনা মেয়েটাও যায়। 2 ঘটনা পর শুভ্র হাসপাতালের করিডোরে দাঁড়িয়েছে। ড্রাইভার
গাড়ি নিয়ে রোমানকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে পাঠিয়েছে। হঠাৎ ডাক্তার কেবিন থেকে বেরোয়। শুভ্রর সাথে কথা। ডক্টর, মিস্টার শুভ্র ওনার জ্ঞান ফিরছে, কবে সেটা আমরা ঠিক বলতে পারবো না। ওনার মাথায় আঘাতটা খুব গভীর, আর এর আগেও মনে হয় মাথায় আঘাত পেয়েছে। আমরা কিছু টেস্ট দিয়েছি, সেগুলো আসলে বলতে পারবো। ডাক্তার চলে যায়। শুভ্র পাশে একটা 18-19 বয়সের মেয়ে বসে আছে। গায়ের রং শ্যামলা, পরনে একটা থ্রি পিস পরা, বারবার চোখের পানি মুছতে থাকে। শুভ্র মেয়েটির সামনে দাঁড়ায়, গম্ভীর কণ্ঠে বলে, এই মেয়ে, তোমার নাম কি? মেয়েটার সামনে তাকে আস্তে করে বলে, রিমা। শুভ্র পুনরায় আবার বলে, এই শোনো রিমা, তুমি ওনার খেয়াল রাখো, আর এটা নাও, কিছু টাকাগুলো রাখো, আর হ্যাঁ, ওনার জ্ঞান ফিরলে আমাকে খবর দিও। ডাক্তারের কাছে বললেই হবে। শুভ্র কথাগুলো বলে আর দাঁড়ায় না, বের হয়ে যায় সে হাসপাতাল থেকে। হসপিটালের বাইরে এসে ফোন লাগায় রোমানকে। রোমান রেগে লাল হয়েছে। শুভ্র হসপিটালের ঠিকানা বলে, আর সেখান থেকে তাকে করে নিয়ে যায়। ড্রাইভার এসে গাড়ি থামায়। শুভ্র কিছুটা অবাক হয়। শুভ্র গাড়ির দরজা খুলে গাড়ির ভিতরে বসে রোমান খুব মুখ ফিরিয়ে বসে আছে। আসলে সেই অ্যাক্সিডেন্টের কথা জানে না। শুভ্র রোমানকে সবটা খুলে বলে। সব শুনে রোমান রাগ করে থাকতে পারে না। শুভ্রকে গাড়িতে বসতে থাকা অবস্থায় রোমান হাঁক দেয়। শুভ্র ড্রাইভারকে উদ্দেশ্য বলে, চাচা, আপনি আমাদের গেস্ট হাউসে নিয়ে যান। রোমান বলছে, হোয়াট? কী বলছিস? গেস্ট হাউসে যাবো মানে? মানে আবার কি? গেস্ট হাউসে থাকবো তুই আর আমি? নো নো, আমি এত দূর থেকে এসেছি তোর গেস্ট হাউসে থাকতে? আমাকে তোদের চৌধুরী বিলে নিয়ে চল, আমি তোর ফ্যামিলির সবার সাথে দেখা করবো, আর তা যদি না পারিস তো আমাকে এখানে নামিয়ে দেয়, আমি কোনো হোটেল বুক করে দেবো। শুভ্র রোমানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে। রোমান একটু ভাব নিয়ে বলে, আমি অনেক সুন্দর, জানি, এভাবে দেখার কিছু নেই। শুভ্র কিছু বলল না, চোখ ফিরিয়ে নেয়। অন্যদিকে প্রায় 1 ঘন্টা পর গাড়ি এসে থামে চৌধুরী বাড়ির সামনে। গাড়ি থেকে নামে শুভ্র আর রোমান। গাড়ির চারপাশটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখছে। এত বছর পর এই বাড়িতে এসেছে। বাড়ির ভেতরে ঢুকে হেনা বেগম সিঁড়ি দিয়ে নামছিল। রোমান দৌড়ে এসে হেনা বেগমকে কোলে নিয়ে ঘুরতে থাকে। আচমকা এমন হতে হেনা বেগম ভড়কে যায়। রোমান হাসতে হাসতে বলে, ডার্লিং, তোমাকে আমি অনেক মিস করছি, লাভ ইউ বেবি। রোমান হেনা বেগমকে থামিয়ে দেয়। হেনা বেগম রোমানকে দেখে অনেকটা খুশি হয়। কতদিন পর ছেলেটাকে দেখলো। রোমানের বাবা মা নেই, ছোটবেলায় একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। মামামের কাছে বড় হয়। শুভ্রের ছোটবেলার খুব ক্লোজ বন্ধু তারা। দুজনে একসাথে পড়াশোনা করে বিদেশে যায়। একসাথে দেশে ফেরার কথা ছিল, কিন্তু রোমানের নিজের বিজনেসের জন্য একটু প্রবলেম হয়, সেজন্য তাকে 1 মাস পর ফিরতে হয়। শুভ্র অয়নের অয়ন রোমান্স একসাথে বিদেশে গেল। নীলয় বিদেশ যাবার 2 বছর পর। কারণ শুভ্র অয়ন রোমান সমবয়সী হলে নীলা সবার থেকে ছোট আর দুষ্টু। হেনা বেগম আগে খুশি তার পরিবার পরিপূর্ণ, তবে রুহির কথা মনে পড়তে মুখ কালো হয়ে যায়। তার আদরে রুহিকে সে 7 বছর ধরে দেখে না। শুভ্র কোন হোস্টেলে রেখেছে তাও জানে না। আরাব চৌধুরীকে দিয়ে অনেক খোঁজ লাগিয়েছে, কিন্তু কোনো খবর নেই। শুভ্র অনেক জোর করেছে, কিন্তু সে বলেনি। হেনা বেগম রোমানের সাথে কথা বলে ফ্রেশ হয়ে উপরে পাঠিয়ে দেয়। সে চলে যায় রান্নাঘরে। রোমান শুভ্রের রুমে বেডের উপর শুয়ে আছে। শুয়ে শুয়ে ফোন ঘাটছে। কিছু একটা বিরক্ত হয়ে ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে। শুভ্র আর চোখে তাকায়। শুভ্র মনোযোগ দিয়ে ল্যাপটপে কিছু একটা করছে। রোমান গলা খাঁকড়ে দিয়ে, রোমান, আরে ভাই, কতক্ষণ এভাবে শুয়ে বসে থাকবো, চল ছাদ থেকে ঘুরে আসি। শুভ্র ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রোমানের দিকে তাকায়। তুই যা, আমি 5 মিনিটে আসছি। রোমান বেড থেকে উঠে রুম থেকে বের হতে যায়। শুভ্র, তাড়াতাড়ি আইয়ার। তারপর ছাদে। রোমান ছাদে এসে অবাক হয়ে তাকিয়েছে। ছাদের এক কোণে এক রমণী দাঁড়িয়েছে, কোমর অবধি চুল খোলা, তোলা খাচ্ছে। পিছন দিকটা দেখা যাচ্ছে। 27 বছর বয়সে এসে প্রথমবার ক্রাশের বাঁশ খেলো। রোমান ডেকে ওঠে, এই মেয়ে, তুমি কে? রোদ হঠাৎ কারো ডাক শুনে পিছন ফিরে তাকায়। রোদকে দেখে ক্রাশটা বাঁশ হতে বেশিক্ষণ সময় লাগে না। কত কিছু না ভেবে এই লম্বা চুলওয়ালির সাথে প্রেম করব। প্রেম করার আগে ছ্যাঁকা খেলো। এটা তার প্রাণপ্রিয় বন্ধুর একমাত্র বউ। নিজের মনকে মনে মনে সান্ত্বনা দিল যে এর থেকেও সুন্দরী মেয়ে বিয়ে করবে। হাসি হেসে মুখ করে রোদের সামনে দাঁড়িয়ে রোমান উদ্দেশ্য বলল, ভাবি কেমন আছো? রোদ কিছুটা অবাক হয়, এদিক ওদিক তাকায়,
কি তাকেই বলেছে? চেনা নেই জানা নেই, হুট করে এসে ভাবি বলছে। রোমান দাঁত কেলিয়ে হাসে। রোমান, আপনাকে ভাবি বলছে, এখানে তো আপনি ছাড়া কেউ নেই। রোদ কিছুটা অবাক হয়ে তাকিয়ে থেকে। রোমান কিছু একটা বলতে যাবে এমন সময় ছাদে আসে শুভ্র। শুভ্রকে রোমান ডাকে, সাথে সাথে সামনের দিকে তাকায়, চোখাচোখি হয়। শুভ্র রোদের চোখে চোখ নামিয়ে ছাদ থেকে চলে যায়। এমন সময় রোমান বলে, রোমান, ভাবি আপনি কোথায় যাচ্ছেন? আপনার সাথে কথাই হলো না। রোমানের কথা শুনে রোদের পা থেমে যায়। তারপর চোখে তাকায় শুভ্রর দিকে। শুভ্র রোদের দিকে তাকিয়েছে। শুভ্রর দৃষ্টি স্থির। রোদ আর দাঁড়ায় না, তাড়াতাড়ি ছাদ থেকে চলে যায়। এতদিন রোদ নিজের রুমে বন্দি করে রেখেছে। হেনা বেগম অনেকবার জিজ্ঞাসা করছে কিচ্ছু হয়েছে কিনা, কিন্তু রোদ বারবার গিয়ে এটকেছে। নিজের মনকে অনেক বুঝিয়েছে। আর সে দুর্বল হবে না। আর না শুভ্রের সামনে যাবে। শুভ্র যে বাড়িতে আসছে সেটা সে জানে না। কিছু সময় কাটাতে না কাটাতে ছাদে ছিল, কিন্তু আবার দেখা হয়ে যাবে ভাবেনি। রোদকে চলে যেতে দেখে কিছুটা বিরক্ত হয়ে শুভ্র। এক সপ্তাহের বেশি হবে এই মেয়েকে দেখেনি। আগে একবার দুবার হলে চোখে পড়তো, কিন্তু সেদিন রাতের পরে একটা বারের জন্য দেখেনি। কেমন যেন হয়ে গেছে, মুখটা কেমন ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ। শুভ্র নিজে মনে মনে বিরক্ত হলো। সে কেন এই মেয়ে চিন্তা করছে। শুভ্র ধীর পায়ে হেঁটে রোমানের সামনে যায়। রোমান এতক্ষণ সব কিছু দেখছিল। রোমান শুভ্রকে উদ্দেশ্য করে বলল, রোমান ভালোবাসে? শুভ্র ভুরু কুচকে থাকে, তারপর বলল, হোয়াট? ভালোবাসা, তাও আবার এই মেয়েকে? প্রতি কক্ষণও না। রোমান মুচকি হেসে পুনরায় শুভ্রকে উদ্দেশ্য বলে, যতই বলিস ভালোবাসিস না, এটা আমার বিশ্বাস হয় না, কারণ আমি নিজেই তোর চোখে রোদের জন্য গভীর ভালোবাসা দেখছি। শোন শুভ্র, এখনো সময় আছে, নিজের ভালোবাসার মূল্য দে। পরে তা নাহলে আফসোস করবি। সময় থাকতে বোঝ। শুভ্র গম্ভীর কণ্ঠে বলে, শুভ্র তোর ধারণা ভুল। ওই মেয়ের প্রতি আমার কোনো ভালোবাসা নেই। আর তুই তো সব জানিস, তাহলে কেন এইসব বলছিস? রোমান, জানি বলেই তো বলছি যে সময় থাকতে নিজের প্রিয় মানুষটার কাছে টেনে নে। দেখ, আমার সব সময় চোখের সামনে যেটা হয় তা কখনো কখনো সত্যি না হয়। এমন তো হতে পারে তোর ধারণা তুই যা দেখছিস ভুল। সব কখনোই না। আমি ওকে কখনোই সুখে যেতে পারবো না। আর আমার ধারণা না, আমি প্রমাণ পেয়ে দেখেছি। আর ওই মেয়েকে সারা জীবন কষ্টে থাকতে হবে। আর আমি কখনোই নিজের কাছে ঠানবো না। আর ওর মতো মেয়ের প্রতি আমার কোনো ভালোবাসা নেই। তুই ভুল বুঝছিস। রোমান আবার হাসে, শুভ্রর দিকে তাকিয়ে বলে ওঠে, জানিস তো, যখন প্রিয় মানুষটা হারিয়ে যায় তখন জীবন থেকে তখনই তার মর্ম বুঝি। তার আগে তাকে গুরুত্ব দেই না, না সম্মান না ভালোবাসা। শুভ্র বিরক্তি হয়ে রোমান্সকে ব্যঙ্গ করে। শুভ্র, বাহ, ভালোই তো জ্ঞান দিতে পারিস, প্রতিটা কথায় কবি ভাব। বিজনেস ছেড়ে কবিতা লেখা শুরু কর। রোমান্স হেসে দেয়, শুভ্রের কাঁধে হাত দিয়ে বলে, তা না হলে আমি কবি হলাম, সমস্যা নেই, তবে তুই একটা কাজ কর, তুই রোদকে ছেড়ে দে, আমি রোদকে বিয়ে করি। তারপর দিনে দুপুরে সারাক্ষণ রোদকে সামনে বসিয়ে রাখবো আর দেখবো কবিতা লিখবো। শুভ্র চোখ রক্তিম হয়ে যায়, রাগে চোয়াল শক্ত করে। রোমান মুচকি এসে পুনরায় শুভ্রকে উদ্দেশ্য করে, দেখ, আমার কোনো সমস্যা নেই রোদকে বিয়ে করতে। রোদের মতো সুন্দর মেয়েকে বিয়ে করতে কে না যাবে। তুই রোদকে অযত্নে অবহেলায় রাখতে পারিস, তবে আমি রাখবো না। আমার কাছে রাজরানী হয়ে থাকবে। শুভ্র রেগে রোমানের শার্টের গলা চেপে ধরে রাগে কটমট করে। শুভ্র, আজ এই মুখে এনেছিস, এরপর যদি এইসব কথা বলিস তো ভুলে যাব তুই কে। রোমান শুভ্রের কথায় বা কলার ধরায় রাগ করে না, বরং মুচকে আসে। রোমান, এটুকুইতে সহ্য করতে পারছি না, তারপর এতদিন যা যা করলি এগুলো কি বোঝায়? তুই রোদকে ভালোবাসি, আচ্ছা বাদ দে, তুই রোদকে ভালোবাসি না, তাহলে রোদ আর যার হোক, তাতে তোর এত জ্বলছে কেন? শুভ্র হাত রোমানের শার্টের পকেট থেকে সরে যায়। কিছু না ভেবে ধপধপ পা ফেলে ছাদ থেকে চলে যায়। সে কি বলবে, তার কাছে নিজের পণ্যের উত্তর নেই। সকাল 8টা। ঘুম থেকে উঠে সকাল সকাল বাড়ির সামনে রাস্তায় হাঁটাহাঁটি করছে রোমান। এমন সময় ফোনে কল আসে, কথা বলছিল, হাঁটছিল, হঠাৎ কারোর সাথে ধাক্কা খায়। পড়ে যেতে নিলে নিজেকে সামনে নেয়, কিন্তু উপরের পাশের ব্যক্তিটি হয়তো পড়ে গেছে। সামনে তাকিয়ে অবাক হয় রোমান। একটা মেয়ে পড়ে আছে, হাত বাড়িয়ে দেয় ওঠার জন্য, কিন্তু মেয়েটি হাতটা জামটা দিয়ে ধুয়ে সরিয়ে দেয়। নিজে উঠে উঠে দাঁড়ায়। রোমান সামনে উঠে দাঁড়িয়ে হাত উঁচিয়ে বলে, বাঁধনহারা প্রেম পর্ব 2।
আমি পরপর দুটো করে পর্ব দিচ্ছি, যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করব। বাঁধনহারা প্রেম পুরো গল্পটা প্লেলিস্টে পাবেন।